তোমরা এ পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লান্ট টাইপ, অর্থাৎ ছোট গাছ বলতে পারো। এবং এই গাছটার নাম হচ্ছে তোমাদের ফার্ন। ফার্ন কিন্তু এক প্রকারের টেরিডোফাইটা। এবং তোমরা জানো যে পৃথিবীতে প্রথম টেরিস্ট্রিয়াল প্লান্ট বা প্রথম স্থলজ উদ্ভিদ যাদের ভাস্কুলার টিস্যু দেখা গেছিলো, মানে জাইলেম এবং ফ্লোয়েম দেখা গেছিলো, তারা কিন্তু এই টেরিডোফাইটারা। প্রথম টেরিডোফাইটাদেরই কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম দেখা গেছিলো। তো আজ আমরা যে গাছগুলো দেখি, যে বড় বড় গাছগুলো দেখি, আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ ইত্যাদি, তারা একবীজপত্রী হোক আর দ্বিবীজপত্রী হোক, প্রত্যেকটা গাছের কিন্তু, বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্ম যারা এবং জিমনোস্পার্মেরও ডেফিনেটলি, কারণ টেরিডোফাইটা থেকেই জাইলেম ফ্লোয়েম এসে গেছে, অর্থাৎ ব্যক্তবীজী এবং গুপ্তবীজী দুটো উদ্ভিদই কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই সমস্ত যে প্লান্ট আমরা দেখি, এত বড় বড় গাছ, এদের কিন্তু ডেফিনেটলি জাইলেম এবং ফ্লোয়েম থাকে। তো এই যে জাইলেম ফ্লোয়েম বারবার আমি বলছি, এই জাইলেম ফ্লোয়েম কী? এরাই হচ্ছে প্লান্ট টিস্যু, অর্থাৎ অনেক টাইপের টিস্যুর মধ্যে এরাও একটা টাইপের টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় পার্মানেন্ট টিস্যু। কি বলা হয়? পার্মানেন্ট টিস্যু। ওকে, আরেক প্রকারের টিস্যু হয় যেটাকে আমরা বলি পার্মানেন্ট টিস্যুর বাংলা হচ্ছে স্থায়ী কলা। তো স্থায়ী কলার বিপরীত, অর্থাৎ স্থায়ী কলা যা থেকে উৎপন্ন হয়, যে ধরনের টিস্যু থেকে উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলি ভাজক কলা, অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু। তো এই যে মেরিস্টেমেটিক টিস্যু বললাম এবং এই যে পার্মানেন্ট বা স্থায়ী কলা বললাম, এরা হচ্ছে উদ্ভিদ কলার মধ্যে দুটো প্রকারভেদ। আমরা সব ডিটেলে আলোচনা করি, চলো আগে প্রকারভেদটা দেখে নিই। আচ্ছা, আমরা আলোচনা করব টিস্যুর প্রকারভেদ নিয়ে বা কলার প্রকারভেদ নিয়ে, গাছের কলার প্রকারভেদ। তো তার আগে জানার দরকার কলা কাকে বলা হয়, কলা বা টিস্যু কাকে বলা হয়। দেখো, আমরা জানি যে আমাদের শরীর এবং গাছেদের শরীর, মানে সমস্ত জীব জন্তুদের শরীর যারা কিনা মাল্টি সেলুলার, মানে বহুকোষী, তাদের প্রত্যেকের শরীর কিন্তু তৈরি বহু কোষ দিয়ে, অনেক অনেক অজস্র অসংখ্য কোষ দিয়ে তৈরি। তো এই কোষগুলো সব কিন্তু একই টাইপের হয় না। তো যখন একই টাইপের অনেক কোষ এক জায়গায় হয় এবং তার একটি নির্দিষ্ট ফাংশনকে করে আর কি, মানে নির্দিষ্ট কাজকে করে, তখন এই জাতীয় এই একই প্রকারের কোষ যারা কিনা একটি নির্দিষ্ট কার্য করছে, তাদেরকে নিয়ে তৈরি হয় একটি টিস্যু। অর্থাৎ একটি টিস্যুতে কিন্তু একই প্রকারের গঠনগত হতে পারে তারা এবং আকারেও হতে পারে, তারা একই টাইপের কোষ থাকবে এবং তারা একটি নির্দিষ্ট কার্য করবে। তখনই আমরা এই কোষ সমষ্টিকে কি বলবো? আমরা বলবো কলা বা টিস্যু। ঠিক আছে, তো উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় প্রাথমিক অবস্থায়। প্রথম যে ভাগটা আছে সেটাকে বলা হয় ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু, এবং দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলি স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। ভাজক কলাকে আবার তার অবস্থান অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যেতে পারে: অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং মধ্যস্থ ভাজক কলা। আর স্থায়ী কলাকে দুটো ভাগে ভাগ করা যায় মূলত: সরল স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যু আর জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সরল স্থায়ী কলাকে আবার তিনটে পার্টে ভাগ করা যায় তাদের গঠন এবং আকার এবং কার্য অনুযায়ী: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্যারেনকাইমা। জটিল স্থায়ী কলাকে দুটো পার্টে ভাগ করা যায়, সবথেকে জনপ্রিয় যে দুটো ভাগ আমরা জানি, জাইলেম এবং ফ্লোয়েম। তো এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ছোট ছোট করে আলোচনা করে নেবো। চলো পরের স্লাইড দেখো, এখানে আমরা পড়ব অগ্র, মধ্য এবং পার্শ্ব ভাজক কলা নিয়ে। দেখো, গাছের ক্ষেত্রে দুই প্রকারের বৃদ্ধি দেখা যায়। এক, গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, অর্থাৎ ওপর দিকে এবং নিচের দিকে বৃদ্ধি পায়, এবং গাছ কিন্তু আস্তে আস্তে মোটাও হতে আরম্ভ করে, তার কাণ্ড কিন্তু মোটা হতে আরম্ভ করে। তো কাণ্ড যে মোটা হয়, অর্থাৎ কাণ্ড যে প্রস্থে বাড়ে, এই প্রস্থে বাড়াকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ বা পরবর্তীকালীন গ্রোথ বা পরবর্তীকালীন বৃদ্ধি। কিন্তু প্রাথমিকভাবে তুমি একটা চারাগাছ যদি পোঁতো, তুমি দেখবে সেটা আম গাছ হোক, জাম গাছ হোক, বট গাছ হোক, যে কোনো গাছ হোক, মানে মনোকট হোক বা ডাইকট হোক, যে কোনো গাছ হোক, তুমি দেখবে সে প্রাথমিক লেভেলে কী হয়, সেটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে আরম্ভ করে, কাণ্ডেও বৃদ্ধি পায়, মূলেও বৃদ্ধি পায়। অর্থাৎ মূল মাটির নিচের দিকে ঢুকে যায়, আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে, কাণ্ড ওপর দিকে আস্তে আস্তে লম্বা হতে আরম্ভ করে।
তো দেখতে পাচ্ছ এই যে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হয় প্রাইমারি গ্রোথ বা প্রাথমিক বৃদ্ধি। তো দৈর্ঘ্যে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে দুটো ভাজক কলা হেল্প করে, একটা হচ্ছে অগ্রভাজক কলা, দুই হচ্ছে মধ্যভাজক কলা। ঠিক আছে, তো অগ্র এবং মধ্যভাজক কলা কিন্তু গাছের প্রাইমারি বৃদ্ধির জন্য দায়ী, প্রাথমিক যে বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথের জন্য দায়ী। যেখানে ল্যাটেরাল মেরিস্টেমকে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী ভাজক কলা। ল্যাটেরাল মেরিস্টেমের বাংলা হচ্ছে পার্শ্বভাজক কলা। পার্শ্বভাজক কলা কিন্তু গাছকে কি করে, পাশের দিকে মোটা হতে হেল্প করে, তবে সেটা অনেক পরে হয়। অর্থাৎ পার্শ্বভাজক কলার কাজ গাছ অনেকটা বেড়ে যাওয়ার পরে, গাছের খানিকটা বয়স হওয়ার পরেই শুরু হয়। কিন্তু অগ্র এবং মধ্যভাজক কলা কিন্তু গাছের জন্মলগ্ন যবে থেকে তোমাদের কাণ্ডের মানে কাণ্ড দেখা যেতে আরম্ভ করে, একটা চারা গাছ দেখা যেতে আরম্ভ করে, তখন থেকে কিন্তু অগ্র এবং মধ্যভাজক কলার কাজ শুরু হয়। মধ্যভাজক কলার কাজ একটু পরে শুরু হয়, অগ্রভাজক কলার কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এই অগ্রভাজক কলা বলছি কেন, কারণ এ বিভাজিত হতে থাকে, কোষ এখানে কী হয়, বিভাজিত হতে থাকে এবং গাছ আস্তে আস্তে উপর দিকে বাড়তে থাকে। আমি একটু আগেই বললাম কাণ্ডেরও কিন্তু অগ্রে এই অগ্রভাজক কলা পাওয়া যায়, তেমন মূলের অগ্রভাগেও কিন্তু অগ্রভাজক কলা পাওয়া যায়। দুটোর অগ্রভাগেই কিন্তু অগ্রভাজক কলা পাওয়া যায়। অগ্র কথার মানে এটা নয় যে খালি মূলের অগ্রভাগে পাওয়া যাবে বা কাণ্ডের অগ্রভাগে কেবলমাত্র পাওয়া যাবে, মূল এবং কাণ্ড দুটোরই অগ্রভাগে কিন্তু এই অগ্রভাজক কলা পাওয়া যায়। এগুলো দিয়ে প্রশ্ন পড়েছে, জন্য মাথায় ভালো করে খেয়াল রাখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাক্ষিক মুকুল রয়েছে। কাক্ষিক মুকুল কিন্তু অগ্রভাজক কলা থেকেই তৈরি হয়। কাক্ষিক মুকুল কী থেকে আসে, অগ্রভাজক কলা থেকেই আসে। ওকে, এইগুলোকে মাথায় রাখবে। যেহেতু কাক্ষিক মুকুল অগ্রভাজক কলা থেকে তৈরি হয়, ফলে কাক্ষিক মুকুল কিন্তু মানে একটা গাছের প্রাইমারি গ্রোথের জন্য দায়ী হয়। তোমরা দেখবে একটা চারা গাছ জন্মানোর পরে তার শাখা প্রশাখা বেরোতে আরম্ভ করে। অগ্রভাজক কলা কী করে বা এপিকাল মেরিস্টেম কী করে, যখন ও আস্তে আস্তে উপর দিকে উঠতে আরম্ভ করে তখন কিছুটা অংশ ছাড়তে ছাড়তে যায়, এবং এই যে ছাড়তে ছাড়তে যাচ্ছে সেখান থেকেই আমাদের ওটাকে আমরা কাক্ষিক মুকুল বলি বা অ্যাক্সিলারি বার্ড বলি। ওই অ্যাক্সিলারি বার্ড থেকে ফুল তৈরি হতে পারে, পাতা তৈরি হতে পারে, পুরো একটা ব্রাঞ্চ তৈরি হতে পারে, যা খুশি তৈরি হতে পারে। ঠিক আছে, ফলে কাক্ষিক মুকুল কিন্তু অগ্রভাজক কলারই একটা পার্ট। ঠিক আছে, দেখো মধ্যভাজক কলা কী করে, এই এপিকাল মেরিস্টেমও কী করে, আবার মাঝখানে কিছু পার্ট থাকতে থাকতে বা রাখতে রাখতে যায়। কেন যায় এরা, একটা ঘাস বা ধরো একটা কচি চারা গাছ, তুমি যদি তার মাথা হঠাৎ করে কেটে ফেলো, বা একটা ঘাস যদি গরুতে বা কোনো গবাদি পশুতে খেয়ে যায়, তখন দেখবে ওটা আবার গজায়। এবার দেখো মাথার অংশ কেটে ফেলছো মানে এপিকাল মেরিস্টেম তো থাকছে না, ওটা কেটে বাদ পড়ে যাচ্ছে, তাহলে আবার গজাচ্ছে কী করে, এই মধ্যভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম তখন ওকে আবার হেল্প করে যাতে ও সার্ভাইভ করতে পারে, যাতে ও আবার জীবিত থাকতে পারে। তো অগ্র এবং মধ্যভাজক কলা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিতে কাজে আসে। কাক্ষিক মুকুলও কিন্তু উদ্ভিদের পাশের দিকে যে ডালপালা সেটা গজাতে সাহায্য করে, ফুল তৈরি হতে সাহায্য করে। ঠিক আছে, কাক্ষিক মুকুল এই কাজটা করে। তো এই মধ্য, অগ্র এবং কাক্ষিক মুকুল এই তিনটেই কিন্তু গাছের প্রাইমারি গ্রোথের জন্য দায়ী হয় বা প্রাথমিক বৃদ্ধির জন্য দায়ী হয়। গাছ যখন আরেকটু বয়স হয়ে যাচ্ছে, গাছ যখন একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু যৌবনে পদার্পণ করছে, তখন গাছের শুরু হয় গাছের পেশি বৃদ্ধি। ঠিক আছে, বলতে পারো একটা মানুষের সঙ্গে যদি তুলনা করো। ঠিক আছে, অনেক ছোটো ছোটো ছেলেপিলে দেখবে যে ছোটোবেলায় একটু রোগা টোগা থাকে, তারপর যখন বড় হয় তখন দেখবে তত্ত্বরিও বাড়ে এবং তারা কিন্তু মানে বেশ মোটা সোটা হয়ে যায়। তো গাছের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়। গাছ কিন্তু আস্তে আস্তে কী হয়, প্রথম দিকে সরু লিকলিকে থাকে, তারপর কী হয় আস্তে আস্তে সেটা কিন্তু তোমাদের মোটা হতে আরম্ভ করে, অর্থাৎ গাছের কিন্তু প্রস্থে বৃদ্ধি হতে আরম্ভ করে, এবং এটা গাছের একটু বয়স হলে হয়। এবং এই কারণেই ল্যাটারাল মেরিস্টেম কিন্তু এই প্রস্থে বৃদ্ধিতে হেল্প করে, এবং ল্যাটারাল মেরিস্টেমকে ওই কারণে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেম বা পরবর্তীকালীন ভাজক কলা। ঠিক আছে, কারণ এই পরবর্তীকালীন বৃদ্ধি প্রস্থ বৃদ্ধিতে হেল্প করে। ঠিক আছে, তো এই যে কটা পয়েন্ট বললাম ছোটো ছোটো, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু পড়বে। এবার চলো আমরা আলোচনা করব স্থায়ী কলা নিয়ে। আচ্ছা, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে প্রথম সরল স্থায়ী কলা। প্যারেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়, কাণ্ডের কটেক্সে পাওয়া যায় এবং পিঠে পাওয়া যায়, পাতার মেসোফিল কলায় পাওয়া যায়। পাতার মেসোফিল কলায় মূলত দু ধরনের প্যারেনকাইমা পাওয়া যায়। একটা হচ্ছে তোমাদের স্পঞ্জি প্যারেনকাইমা, আর একটা তোমাদের প্যালিসিড প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমাগুলো একটু ছাড়া ছাড়া অবস্থান করে, প্যালিসিড প্যারেনকাইমাগুলো একটু কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, এছাড়া ফলের শাঁসালো অংশ, দেখো ফলের শাঁসালো অংশ ইনফ্যাক্ট উদ্ভিদের যে রসালো পার্টগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো সজীব মানে বেশি সজীব এবং বেশি রসালো, সেই সমস্ত অংশ কিন্তু টোটালি প্যারেনকাইমা দিয়েই তৈরি হয়। এছাড়া হচ্ছে বীজের বীজপত্র বা কটিলেডন, এই কটা অংশে প্রিডমিনেন্টলি কিন্তু আমরা প্যারেনকাইমাকে দেখতে পাই। প্যারেনকাইমার যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে, প্রধান যেটা বৈশিষ্ট্য যেটা দিয়ে রেলে বারবার প্রশ্ন করছে, সেটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর। প্যারেনকাইমার যে কোষ প্রাচীর সেটা কিন্তু একদম পাতলা হয়, কারণ এরা সজীব এবং এরা কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। এদের ক্লোরোপ্লাস্ট থাকার মানে এরা হচ্ছে
সালোক সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে। ফটোসিনথেটিক হয় এরা, অর্থাৎ সালোক সংশ্লেষণ এরা করতে পারে। নেক্সট যেটা, এই যে কোষ প্রাচীর হয়, এই কোষ প্রাচীর কিন্তু মূলত সেলুলোজ দিয়ে তৈরি হয়, তবে তার সঙ্গে হেমিসেলুলোজও দেখা যায়। এই কোষগুলোর মধ্যে কিন্তু ভ্যাকুওলও থাকতে পারে, থাকতেও পারে বা নাও পারে, তবে থাকে। ভ্যাকুওল থাকে কেন? কারণ এই কোষগুলো কিন্তু কী করে, তোমাদের খাদ্য সঞ্চয়, টেম্পোরারিলি সাময়িক সময়ের জন্য খাদ্য সঞ্চয় করতে কিন্তু এই প্যারেনকাইমা ইউজড হয়। এছাড়া তোমাদের এই কোষে বড় সড়ো নিউক্লিয়াস দেখা যায়, যেহেতু এরা তোমাদের সজীব কোষ, ফলে নিউক্লিয়াস দেখা যায়। আরেকটা যেটা মেজর অংশ প্যারেনকাইমার, সেটা হচ্ছে কোষগুলোর মধ্যে কিন্তু অন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কি বললাম, কোষগুলোর মধ্যে কি দেখা যায়? অন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়, ঠিক আছে। প্যারেনকাইমা কোষগুলো মূলত লুজলি প্যাকড হয়, অর্থাৎ একে অপরের থেকে ছাড়া ছাড়াভাবে অবস্থান করে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট প্যারেনকাইমার ক্ষেত্রে। নেক্সট যেটা দেখো, প্যারেনকাইমার সঙ্গে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে আমরা ক্লোরেনকাইমা বলি। একটু পরে তোমরা পড়বে কোলেনকাইমা। কোলেনকাইমা কিন্তু আলাদা, কোলেনকাইমা কিন্তু প্যারেনকাইমা নয়, কিন্তু ক্লোরেনকাইমা কিন্তু প্যারেনকাইমা। প্যারেনকাইমার সাথে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে আমরা ক্লোরেনকাইমা বলি। আর বিশেষ এক প্রকারের প্যারেনকাইমা জলজ উদ্ভিদে দেখা যায়, যেটা জলজ উদ্ভিদকে কী করে, ভাসতে সাহায্য করে জলের উপরে। বায়বীয় প্যারেনকাইমা বলা হয়, ওর মধ্যে বায়ু ভরা থাকে বা বায়ু থলি থাকে। এই ধরনের প্যারেনকাইমাকে আমরা বলি অ্যারেনকাইমা। মানে অ্যারেনকাইমা এবং ক্লোরেনকাইমা কিন্তু প্যারেনকাইমাই হয়, মানে এরাও কিন্তু সজীবী হয়। যা যা বৈশিষ্ট্য প্যারেনকাইমার দেখা যায়, তাই তাই বৈশিষ্ট্য এদেরও কিন্তু দেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্যারেনকাইমা। চলো এবার আমরা কোলেনকাইমাতে যাব। দেখো পরেরটা হচ্ছে কোলেনকাইমা। একটু আগে তোমাদের বললাম যেটা, যে ক্লোরেনকাইমা আর কোলেনকাইমার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোলেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়? পত্রবৃন্ত, পুষ্পবৃন্ত, কচি শাখা, মানে যে অংশগুলো হচ্ছে ফ্লেক্সিবল, ঠিক আছে, সদ্যজাত একটা গাছ, তার প্রত্যেকটা অংশেই কিন্তু তুমি কোলেনকাইমা দেখতে পাবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা তিনটি দেখা যায়, তবে কোলেনকাইমা দেখা যায়। বৈশিষ্ট্য কি কোলেনকাইমা? দেখতে পাচ্ছ যে বেশ মোটা কোষ প্রাচীর হয়, তবে ততটা মোটা নয় যতটা স্ক্যারেনকাইমার থাকে। স্ক্যারেনকাইমার থেকে কম মোটা, কিন্তু প্যারেনকাইমার থেকে বেশি মোটা কোষ প্রাচীর দেখা যায়। কেন এর কোষ প্রাচীর একটু মোটা হয় প্যারেনকাইমার থেকে? তার কারণ হচ্ছে এর কোষ প্রাচীরে থাকে হচ্ছে পেকটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ তো থাকেই, তার সঙ্গে পেকটিনও থাকে। এই পেকটিন কি করে, কোলেনকাইমার কোণার দিকে গিয়ে জমা হয়। কোলেনকাইমার যে কোষ আছে কোলেনকাইমার, তার কোণার দিকে গিয়ে জমা হয়। দেখতে পাচ্ছ এখানে বলা আছে অন্তঃকোষীয় স্থান নেই। এই কোলেনকাইমার কোণার দিকে গিয়ে, কোষগুলোর কোণার দিকে গিয়ে যদি পেকটিন জমা হয়, তাহলে অন্তঃকোষীয় স্থানটা কি হয়, বিলুপ্ত হয়ে যায়, স্থানটা আর থাকে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যে এই কোষগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হয়, ইলংগেটেড মানে লম্বাটে টাইপের হয়, এবং এই কোষগুলোর কোণার দিকে কিন্তু বেশ মোটা কোষপ্রাচীর থাকে। এই কারণেই এই কোষগুলোর কোষপ্রাচীর মোটা হয়ে যায় কোণার দিকে, কারণ ওখানে গিয়ে পেকটিনের বেশিরভাগ সঞ্চয়টা দেখা যায়, ঠিক আছে। তো এইটা দিয়েই কিন্তু রেলওয়েতে বারবার প্রশ্ন পড়েছে যে কোন কলার কোষগুলোর কোষপ্রাচীর অনিয়মিত, অর্থাৎ ইররেগুলার। মানে এই কোলেনকাইমার কোষপ্রাচীরের যেহেতু সব জায়গায় পেকটিন জমতে দেখা যায় না, কোণার দিকে বা একটুখানি যে দিকটায় একটু ঢুকে গেছে সেই অংশটায় পেকটিন বেশি জমা হয়, ফলে এর যে কোষপ্রাচীর সেটা অনিয়মিত হয়, মানে নির্দিষ্ট আকারের হয় না, ঠিক আছে। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য কোলেনকাইমা। তো এটা দিয়ে রেলে প্রশ্ন পড়েছে। 2 হচ্ছে কোণার দিকে এই কোষগুলো মোটা হয়, এটা দিয়েও কিন্তু রেলওয়েতে প্রশ্ন পড়েছে। 3 হচ্ছে এই কোষগুলো একটু লম্বাটে টাইপের হয়। প্যারেনকাইমার থেকে এই কোষগুলো কী হয়, একটু লম্বাটে টাইপের হয়, ঠিক আছে। আরেকটা যেটা বৈশিষ্ট্য যেটা বললাম, এটা যেহেতু সজীব কোষ, ফলে এর নিউক্লিয়াস ডেফিনেটলি থাকবে। তো এই যে কটা এখানে লেখা রয়েছে এর উপর বেস করে কিন্তু রেলে বারবার প্রশ্ন পড়ছে, ওকে, তোমরা করে যেও। এবার কি কাজ এর কাজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রদান করা, গাছকে নমনীয়তা প্রদান করা হচ্ছে এর মূল পার্ট। ওই জন্য দেখো পত্রবৃন্ত, পুষ্পবৃন্ত, যেগুলো বাঁকালে অনেকটা বেঁকতে পারে, যেমন কচি শাখা বা ডালপালা, সদ্যজাত কোনো একটা ডাল বা শাখা বেরোচ্ছে, সেই অংশে কিন্তু এই কোলেনকাইমা বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে আমরা যাব, মানে পরের স্লাইডে আমরা যাব। তোমরা অনেকেই নিজে হাতে করে ডাব ছাড়িয়েছো, ডাব, এবং ছাড়িয়ে তার ভেতর থেকে নারকেল বার করে খেয়েছো। অনেকে ছাড়াতে দেখেছো। আখের তন্তু, অনেকে তো দাঁতে আখ ছাড়িয়ে খাও, গ্রামের যারা বালক বালিকা আছে। আর যারা শহরের তারা তো আখকে কী করো, দেখো যে একটা ওই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ওটাকে জোরে পেশাই করা হয়, তার ফলে রসটা বেরিয়ে আসে, সেটা তোমাদের গ্লাসে করে দেওয়া হয়, তোমরা খাও, ঠিক আছে। আখে ছিবড়েটা পড়ে থাকে, এবং পাটের তন্তু দিয়ে তোমরা ব্যাগ ট্যাগ ইত্যাদি জিনিস তৈরি হতে দেখেছো, ঠিক আছে। তো এই যে 3টে জিনিস এখানে আলোচনা করা হচ্ছে বা উল্লেখ করা আছে, 3টে জিনিস দেখে কী মনে হয়, এটা কি টাফ না নরম সরম? ডেফিনেটলি টাফ হয়। আখের তন্তু, তোমরা যেটা শহরের ছেলেপিলেদের কথা বলছি, তোমরা যারা দেখেছো তারা কী দেখেছো, এগুলো খুবই টাফ হয়, তাই না? তো এই যে পুরো ব্যাপারটা, এই যে টাফ হয়, যে অংশ টাফ গাছে সেই অংশে স্ক্যারেনকাইমা পাওয়া যায়। বাদামের খোসা টাফ হয়, ধান এবং গমের খোসা যথেষ্ট টাফ হয়। নাশপাতি, পেয়ারা, অন্যান্য ফলগুলো দেখবে কাটলেই কেটে যায়, আপেল বলো, তারপরে কমলা লেবু বলো, জাস্ট ছাড়াও আর খাও, কোনো প্রবলেম হয় না।
কিন্তু নাশপাতি পেয়ারা অনেকাংশে দেখবে ছিবড়ে বেরিয়ে আসে। তোমরা রসটা খেয়ে ফেলছো কিন্তু ছিবড়েটা লাস্টে ফেলে দিতে হচ্ছে, বিশেষ করে খুব যদি কচি পেয়ারা হয়, একটু যদি সামান্য পাকা যদি না হয়, প্রচণ্ড মানে গাছ থেকে গাছে সবে হয়েছে এমন পেয়ারা যখন তুমি দাঁতে কামড়াবে দেখবে বেশিরভাগ অংশটা ছিবড়ে হয়ে বেরিয়ে আসছে। তো এই যে পুরো পার্ট মানে এগুলো টাফ হয়, তো এই যে টাফেস্ট পার্ট যেগুলো হয় বা টাফ বা শক্তিশালী বা শক্তপোক্ত পার্ট যেগুলো হয় গাছের, সেগুলো সবই তোমাদের স্ক্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। স্ক্যারেনকাইমা কিন্তু মৃত হয়। আগের যে দুটো পড়লে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, ওরা কিন্তু জীবিত ছিল, ফলে ওদের নিউক্লিয়াস দেখা যেত। স্ক্যারেনকাইমা মৃত, ফলে নিউক্লিয়াস দেখা যায় না। স্ক্যারেনকাইমার যে কোষপ্রাচীর সেটা লিগনিন যুক্ত হয় এবং মারাত্মক পরিমাণে লিগনিন থাকে, ওই জন্য এদের কোষপ্রাচীর অত্যন্ত ঠিক হয়। প্যারেনকাইমা তো সরু কোষপ্রাচীর যুক্ত হয় বা পাতলা কোষপ্রাচীর যুক্ত হয়। কোলেনকাইমার কোষপ্রাচীর প্যারেনকাইমার থেকে একটু মোটা হয়, যেহেতু ওতে পেকটিন থাকে। কিন্তু স্ক্যারেনকাইমার কোষপ্রাচীর অত্যন্ত মোটা হয়, মানে দেখতে পাচ্ছ কতটা মোটা, দেখো এই যে পুরো গোলাপি আকারের যে পার্টটা রয়েছে, এটা পুরোটাই হচ্ছে একটা কোষপ্রাচীর, এবং কোষপ্রাচীরটা দেখতে পাচ্ছ কতটা মোটা। স্ক্যারেনকাইমা মোটা এই কারণেই হয় কারণ স্ক্যারেনকাইমা গাছকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, গাছের যে টাফ অংশগুলো তৈরি করে গাছকে সোজা হয়ে, গাছকে দৃঢ়তা প্রদান করে, মেকানিক্যাল সাপোর্ট দেয় এই স্ক্যারেনকাইমা। ঠিক আছে, স্ক্যারেনকাইমা দুটো প্রকারের হয়, ফাইবার এবং স্ক্লেরিড। দুটোরই গঠন সেম, দুটোরই কোষপ্রাচীর মোটা, দুটোর কোষপ্রাচীরই লিগনিন পাওয়া যায়, এবং দুটোরই কোষের মধ্যেকার যে স্থান থাকে সেই স্থান অত্যন্ত ন্যারো হয়, মানে একদম সরু হয়ে যায়। কেন? কারণ কোষপ্রাচীর এত মোটা যে ভেতরে স্থান প্রায় থাকে না বললেই চলে একটা কোষের ভেতরে। তাহলে পার্থক্যটা কি? এটা হচ্ছে একটু লম্বাটে টাইপের হয়, এটা হচ্ছে গোল টাইপের হয়। ফাইবার লম্বাটে টাইপের হয়, স্ক্লেরিড গোল টাইপের হয়, কিন্তু দুটোই হচ্ছে স্ক্যারেনকাইমা। ঠিক আছে, আর এই পিটস কি? পিটস হচ্ছে এদের যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীরের গায়ে ছিদ্র দেখা যায়, সেই ছিদ্রগুলোকেই আমরা বলি পিটস। ঠিক আছে, জল সংবহনে বা খাদ্য সংবহনে পিটসগুলো খুব হেল্পফুল হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল স্ক্যারেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা পড়ালাম। প্যারেনকাইমা এবং কোলেনকাইমা কিন্তু জীবিত, ওদের নিউক্লিয়াস দেখা যায়। স্ক্যারেনকাইমা কিন্তু টোটালি মৃত। ঠিক আছে, একদম ফুললি কিন্তু ডেড এরা, এটা মনে রাখতে হবে, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। এবার আমরা পড়বো জাইলেম এবং ফ্লোয়েম। চলো পরের স্লাইড, আমরা আলোচনা করব জটিল স্থায়ী কলা নিয়ে। জটিল স্থায়ী কলার প্রথম যে শ্রেণীবিভাগ সেটা তোমাদের মনে আছে হয়তো জাইলেম ছিল। প্রথমে আমরা জাইলেম আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব ফ্লোয়েম নিয়ে। ঠিক আছে, দেখো জাইলেম আমরা যদি দেখি তাহলে জাইলেম মূলত 4 প্রকারের হয়: জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ভ্যাসেল এবং জাইলেম ট্রাকিড। ঠিক আছে, 4টে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ফাইবার, প্যারেনকাইমা, ভ্যাসেল অ্যান্ড ট্রাকিড। এর মধ্যে জাইলেম, আমরা কী জন্য জাইলেমকে চিনি বা জানি বা জাইলেম সম্পর্কে কী পড়ি? জাইলেম হচ্ছে জলকে কী করে, মূল থেকে গাছের বিভিন্ন অংশে নিয়ে যায়। ঠিক আছে, তো এই যে মূল যে কাজ, জাইলেমের মূল কাজ কি, মেইন ওয়ার্ক কি জাইলেমের, মেইন ফাংশন কি জাইলেমের, সেটা হচ্ছে টু ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল মেনি থিংস। অর্থাৎ জল এবং জলে দ্রবীভূত অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে, মূলত সল্ট বা লবণ, সেটাকেই কী করে, রুট থেকে বিভিন্ন অংশে গাছের পৌঁছে দেয়। এবং তোমাদের আগেও বলেছি জাইলেম কিন্তু একমুখী হয়। ঠিক আছে, ওয়ান ডাইরেকশনাল হয় জাইলেম। ঠিক আছে, এবং এই যে মূল কাজ অর্থাৎ জাইলেমের যে মেন ফাংশন জল পরিবহন, এটা মূলত দুটো জিনিস দ্বারা হয়। জাইলেমের যে 4টে পার্ট তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, তার মধ্যে দুটো জিনিস দ্বারা এই পার্টটা হয় বা এই কাজটা হয়। একটা হচ্ছে ভ্যাসেল, দুই হচ্ছে ট্রাকিড। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলছি, জাইলেম ভ্যাসেল যেটা, এটা হচ্ছে সবথেকে উন্নত শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। তাদের নাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ তোমাদের গুপ্তবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ। এবং অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদে জাইলেম ভ্যাসেল ছাড়াও কিন্তু অল্প স্বল্প জাইলেম ট্রাকিড দেখা যায়, কিন্তু জাইলেম ট্রাকিড সবথেকে বেশি দেখা যায় কিন্তু জিমনোস্পার্মে। এই দুটো কথা মনে রাখবে, জাইলেম ভ্যাসেল কিন্তু দেখা যায় অ্যাঞ্জিওস্পার্মে, যেখানে জাইলেম ট্রাকিড কিন্তু দেখা যায় জিমনোস্পার্মে। তো তোমাদের মনে হতে পারে স্যার জাইলেম ট্রাকিড কেন দেখা যায় না অ্যাঞ্জিওস্পার্মে, আর জাইলেম ভ্যাসেল কেন দেখা যায় না জিমনোস্পার্মে, সেটা একটু পরে আলোচনা করছি। আর একটা জিনিস জেনে নাও, এই যে বললাম জাইলেম ভ্যাসেল এবং জাইলেম ট্রাকিড, এরা দুটোই কিন্তু মৃত কোষ দ্বারা তৈরি, মানে এরা মৃত। এদের কাজ হচ্ছে জাস্ট পাইপ হিসেবে থাকা, এবং এরা পাইপের মতোই কাজ করে, জলকে জাস্ট তুলে দেয়। ঠিক আছে, আচ্ছা এরা মৃত কেন? দেখো ওই পরিমাণ ফোর্স, একটা গাছ সাপোজ ধর একটা গাছ 40 থেকে 50 ফুট লম্বা, অনেক গাছ আছে যারা 200 ফুটও লম্বা হতে পারে। তো ওই নিচ থেকে ওপরে একদম গাছের মাথায় কাণ্ডের ডগা পর্যন্ত জল পৌঁছানোর জন্য কতটা প্রেশার প্রয়োজন ভাবো। তো এই প্রেশার যদি কোনো জীবিত কোষকে দেওয়া হয়, সে ওই প্রেশার সহ্য করতে পারে না। ঠিক আছে, এই রকম এমন একটা কোষ দরকার এই প্রেশার সহ্য করার জন্য, যার কোষ প্রাচীর অত্যন্ত মোটা হবে এবং লিগনিফায়েড হবে,
অর্থাৎ লিগনিন যুক্ত হবে। লিগনিন হচ্ছে সব থেকে টাফ ফাইবার বলতে পারো গাছের, যেটা পাওয়া যায়। আরও অনেক ফাইবার আছে, তার মধ্যে লিগনিন অন্যতম টাফেস্ট ফাইবার হচ্ছে লিগনিন। লিগনিন টাফেস্ট ফাইবারগুলোর মধ্যে একটা, ঠিক আছে, স্ট্রং ফাইবারগুলোর মধ্যে একটা, এবং ন্যাচুরালি অকারিং ফাইবার এটা, অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় প্রাকৃতিক ফাইবার লিগনিন। তো লিগনিন দিয়ে এই যে ভ্যাসেল এবং ট্রাকিডের কোষগুলো তৈরি হয়। এবং তোমরা জানো যে লিগনিন দিয়ে কোন টাইপের কোষ তৈরি হয়? স্ক্যারেনকাইমা। তো এই জাইলেম ভ্যাসেল এবং জাইলেম ট্রাকিডে কিন্তু মূলত স্ক্যারেনকাইমাই থাকে, ঠিক আছে। তো লিগনিন যুক্ত এই যে কোষগুলো প্রচণ্ড টাফ হয়, এবং এরা ওই পরিমাণ প্রেশার সহ্য করতে পারে, যে পরিমাণ প্রেশারে জল একদম গ্রাউন্ড লেভেল থেকে 200 ফুট ওপরে উঠে যায়, গাছের উচ্চতার শেষ মাথা পর্যন্ত উঠে যায়। এই জন্যই এদেরকে মৃত হতে হয়, কারণ জীবিত কোষে লিগনিন পাওয়া যাবে না, আর লিগনিন বেশি হয়ে গেলে সেই কোষ মরেই যায়, ঠিক আছে, কারণ তার তো সাইটোপ্লাজম বলে আর কিছু থাকে না, সে একদম সংকীর্ণ হয়ে যায় তার সাইটোপ্লাজম, ফলে সে মরে যাবে। সো কী মনে রাখবে বললাম যে জাইলেম ভ্যাসেল কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে পাওয়া যায়, আর জাইলেম ট্রাকিড কিন্তু মূলত পাওয়া যায় জিমনোস্পার্মে। অ্যাঞ্জিওস্পার্মে ভ্যাসেল এবং ট্রাকিড দুটোই দেখা যেতে পারে, এমনটা নয় যে শুধুই ভ্যাসেল দেখা যায়, কিন্তু ভ্যাসেল কিন্তু জিমনোস্পার্মে দেখা যায় না। জিমনোস্পার্মে কিন্তু ডেফিনেটলি ট্রাকিডই দেখা যাবে কেবলমাত্র, ভ্যাসেল কিন্তু জিমনোস্পার্মে থাকে না। আর একটা জিনিস যেটা বললাম, এরা দুটোই মৃত, স্ক্রিনে দেখতে পাচ্ছ ভ্যাসেল এবং ট্রাকিড দুটোই মৃত। কেন মৃত সেটাও ব্যাখ্যা করলাম, কারণ এদের যে কোষ প্রাচীর সেটা লিগনিফাইড হয়, এবং তার ফলে এরা মৃত হয়, যাতে ওই পরিমাণ প্রেশার এরা সহ্য করতে পারে, যে পরিমাণ প্রেশার দিলে গ্রাউন্ড লেভেল থেকে জল 200 ফুট ওপরে উঠবে। এটা গেল প্রথম সেকশন আমার আলোচনার। দ্বিতীয় সেকশন হচ্ছে প্যারেনকাইমা। মনে রাখবে জাইলেমের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র প্যারেনকাইমাই হচ্ছে সজীব, কারণ প্যারেনকাইমা মাত্রই সজীবই হবে, সেটা জাইলেম প্যারেনকাইমা হোক আর ফ্লোয়েম প্যারেনকাইমা হোক। ফ্লোয়েমেও কিন্তু এরকম প্যারেনকাইমা দেখা যায়। তো জাইলেম প্যারেনকাইমা কিন্তু একমাত্র সজীব, আর প্যারেনকাইমা যেমন হয় এখানে প্যারেনকাইমা তেমনই হয়। কী কাজ এদের? এদের যে কাজ সেটা হচ্ছে মূলত বলা হয় রেডিক্যাল যে ট্রান্সপোর্টস অফ ওয়াটার, তার জন্য এটা ব্যবহার করা হয় প্যারেনকাইমা। প্যারেনকাইমাগুলো কী করে? মূলত এরা সজীব হয়। দেখো, নির্জীব কোনো জিনিসকে ঠেকিয়ে রাখতে গেলে সজীব কিছুর প্রয়োজন হয়, কারণ নির্জীবগুলো যে কাজ করবে সেই ফাংশনটা কে বলে দেবে? ঠিক আছে, তোমার নখ হচ্ছে নির্জীব, এবার নখ যদি বেশি বেড়ে যায় তাহলে মস্তিষ্ক বলে দেয় যে নখ কিন্তু বেড়ে গেছে, তোমাকে নখটা কাটতে হবে। অর্থাৎ নখ যে বেড়ে যাচ্ছে সেটা বলার জন্য তোমার শরীরে কোনো একটা পার্ট থাকতে হবে যে তোমাকে বলে দেবে যে ওই নির্জীব অংশটা কিন্তু তোমার আউট অফ কন্ট্রোল হচ্ছে। তেমনই এই যে জাইলেম এবং ভ্যাসেল এবং জাইলেম ট্রাকিড, ইভেন জাইলেম ফাইবারও, এরা তিনটেই যে মৃত, তো এখানে যদি কোনো অসুবিধা হয় তখন গাছকে বলবে কে? তার জন্য কিছুটা একটা থাকবে, সেটা হচ্ছে তোমাদের জাইলেম প্যারেনকাইমা। এছাড়াও জাইলেম প্যারেনকাইমা আরও অনেক কাজ আছে, তবে মূলত এই কাজটা ও করে। এদের মধ্যে কোনো অসুবিধা হলে, কোনো ঝামেলা হলে, সমস্যা হলে তার সিগন্যাল পৌঁছে দেওয়া, ঠিক আছে, এবং রেডিক্যাল ট্রান্সপোর্ট মানে কি পাশাপাশি জল সংবহনের কিন্তু প্যারেনকাইমা সহায়তা করে। তবে জল সংবহনে মূলত সহায়তা কে করে? একটু আগেই বললাম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ভ্যাসেল, জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু ট্রাকিড, ঠিক আছে। এই কথা দুটো তোমাকে মাথায় ভালো করে ঢুকে রাখতে হবে, মেন এই দুটো পার্টি কিন্তু জল সংবহন করে। নেক্সট হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের কাজ একটা, ফাইবার কী করে? স্ট্রেংথ প্রদান করে, শক্তি প্রদান করে। জাইলেম ফাইবার কী দিয়ে তৈরি হয়? স্ক্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, কারণ দেখতে পাচ্ছ এটা মৃত কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। এবং ফাইবার যেটা করে স্ট্রেংথ দেয়, সেই স্ট্রেংথ বা শক্তি কিন্তু এখানে প্রদান করে জাইলেম ফাইবার, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেবো যে কেন জিমনোস্পার্মে ট্রাকিড আর অ্যাঞ্জিওস্পার্মে তোমাদের ভ্যাসেল দেখা যায়। তুমি দেখতেই পাচ্ছ, এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ট্রাকিড, এটা হচ্ছে কি আমাদের ট্রাকিড। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের ভ্যাসেল, জাইলেম ভ্যাসেল এবং জাইলেম ট্রাকিড। জল সাপোজ ধরো এখানে এন্টার করলো, ঠিক আছে, এখানে এন্টার করার পর সে একটু ওপর দিকে গেল, তারপর আবার এখানে এন্টার করলো, তারপর আবার ওপর দিকে গেল, এবং তারপর কী করলো? আবার সে ওপর দিকে গেল, গিয়ে এরমভাবে সে পাস করে বেরিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে বারবার তাকে ডিরেকশান চেঞ্জ করতে হচ্ছে। দেখো বাকি ছিদ্রগুলোর ক্ষেত্রেও তাই হয়, অর্থাৎ পাশাপাশি যে ছিদ্র আছে সেই ছিদ্র বরাবর ওকে যেতে হচ্ছে, এবং এই ছিদ্র বরাবর যখন বারবার ওকে যখন ডিরেকশান চেঞ্জ করতে হচ্ছে তখন এখানে প্রেশার কমে যায়। আমরা জানি যে জিমনোস্পার্ম কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের নিচে অবস্থান করে। যদি আমরা প্লান্ট কিংডম পড়ি আমরা কি দেখি? জিমনোস্পার্ম যতটা ইভলভ, অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু তার থেকে বেশি ইভলভ, অর্থাৎ বেশি উন্নত যদি প্রজাতির গাছ বলি সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম কিন্তু অতটা উন্নত নয়, ফলে ওখানে অনুন্নত সিস্টেম দেখা যায়। জিমনোস্পার্মের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একটা অনুন্নত সিস্টেম কাজ করছে, কারণ এখানে যেহেতু জল বারবার তার ডিরেকশান চেঞ্জ করছে, ফলে এখানে অতটা প্রেশার পাবে না, মানে এই সিস্টেমটা ততটা উন্নত নয়। ভ্যাসেলের মতো উন্নত সিস্টেম কিন্তু ট্রাকিডে দেখা যায় না, যেহেতু এই দুটোর ক্ষেত্রে একটাই সিস্টেম কাজ করে, যে দুটোই জল পরিবহন করে, দুটোই মৃত। কিন্তু ট্রাকিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এরা বারবার চেঞ্জ করছে ডিরেকশান, ফলে এর কি হয়? এর যে প্রেশার, জলের প্রেশার সেটা কমে যায়, এবং এই কারণে অনুন্নত প্রজাতির উদ্ভিদ জিমনোস্পার্মে কিন্তু ট্রাকিড নামক অনুন্নত
প্রকৃতির একটা সিস্টেম গড়ে উঠেছে, অর্থাৎ অনুন্নত উদ্ভিদের জন্য অনুন্নত সিস্টেম, ওই জন্যই সিস্টেম অনুন্নত বলেই ওকে অনুন্নত উদ্ভিদ বলা হচ্ছে জিমনোস্পার্মকে। অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু জিমনোস্পার্মের থেকে বেশি ইভলভড, বেশি উন্নত, যার ফলে তুমি দেখতে পাচ্ছ অ্যাঞ্জিওস্পার্মে কী হয়, এই দেখতে পাচ্ছ সোজাসুজি পাইপের মতো কাজ করে এবং ভ্যাসেল দিয়ে কিন্তু জল কিন্তু সোজাসুজি ওপর উঠতে পারে, এবং শুধু সোজাসুজিই নয়, জল কিন্তু সাইডেও কিন্তু যেতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে জল কিন্তু কী করতে পারে, সাইড ওয়েজও কিন্তু চুজ করতে পারে। দেখতে পাচ্ছ জল কিন্তু সাইড ওয়েজও কিন্তু চুজ করতে পারে, অর্থাৎ জলের যাওয়ার জন্য সব প্রকারের ডিরেকশন এখানে দেওয়া আছে। তুমি সাইডে যাবে যাও, তুমি সোজাসুজি উঠবে তাও যাও, অর্থাৎ কি উন্নত প্রজাতির একটা সিস্টেম গড়ে উঠেছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। ওই জন্য কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম বেশি উন্নত বলে ওতে ভ্যাসেল নামক বেশি উন্নত প্রকৃতির সিস্টেম দেখা যায়, যেখানে অ্যাঞ্জিওস্পার্ম অনুন্নত বলে, জিমনোস্পার্ম অনুন্নত বলে কি হয়, জিমনোস্পার্মে কিন্তু অনুন্নত প্রজাতির বা প্রকৃতির ট্রাকিড সিস্টেম দেখা যায়, যেখানে প্রেশার অতটা ভালো কাজ করে না। দিস ইজ দ্য রিজন যে ভ্যাসেলকে আমরা অ্যাঞ্জিওস্পার্মে দেখি, আর দিস ইজ দ্য রিজন যেখানে ট্রাকিডকে আমরা জিমনোস্পার্মে দেখি। ঠিক আছে, আর ফাইবার প্যারেনকাইমা দুটোতেই দেখা যায়, ভ্যাসেল এবং ফাইবার প্যারেনকাইমা এই তিনটে পার্ট দেখা যায় অ্যাঞ্জিওস্পার্মে, যেখানে ট্রাকিড, প্যারেনকাইমা এবং ফাইবার দেখা যায় কিন্তু জিমনোস্পার্মে। তবে বলে রাখি, আবারও রিপিট করে দিচ্ছি, অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু ভ্যাসেল এবং ট্রাকিড দুটোই অনেক সময় দেখা যেতে পারে, সেটা গাছ বিশেষে ভ্যারি করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো আমরা নেক্সট পরেরটায় যাব। দেখতে পাচ্ছি এরা মৃত, তার মানে এদের কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, যে কটা মৃত তাদের কোনো নিউক্লিয়াস নেই। জীবিত প্যারেনকাইমাতেই কেবলমাত্র কিন্তু নিউক্লিয়াস থাকে। আর একটু আগে যেটা বললাম, ভ্যাসেল, ট্রাকিড এবং ফাইবারে কিন্তু লিগনিন থাকে, এবং এরা মূলত স্ক্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়, আর প্যারেনকাইমা কিন্তু একটাই থাকে, যেটা হচ্ছে জীবিত। ঠিক আছে, বারবার রিপিট কেন করছি, যাতে তোমাদের মাথায় একেবারে ঢুকে যায়, আর যেন রিভাইসও না দিতে হয়। ঠিক আছে, চলো ফ্লোয়েমে যাব। আচ্ছা, পরের স্লাইড দেখো, ফ্লোয়েমকেও কিন্তু চারটে পার্টে ভাগ করা যায়: প্যারেনকাইমা, সিপ টিউব বা শিপকোষ, সঙ্গীকোষ বা কম্পোনেন্ট সেল, এবং ফ্লোয়েম ফাইবার। এদের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম তিনটে তোমাদের জীবিত, লাস্ট যেটা ফাইবার সেটা কিন্তু মৃত। ফাইবার মৃত মানে এরা কিন্তু লিগনিন যুক্ত এবং কিন্তু স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি। কিছু কিছু জিনিস এখানে লেখা আছে, আর কিছু জিনিস আমি মুখে বলবো, তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা দেখো, প্যারেনকাইমা, সিপ টিউব বা শিপকোষ, সঙ্গীকোষ এবং ফাইবার, এই চারটে জিনিসের মধ্যে জাইলেমের সঙ্গে এর কিছু মিল পাওয়া যায়। যেমন প্যারেনকাইমা এবং ফাইবার কিন্তু তোমাদের জাইলেমেও পাওয়া যায়, কিন্তু সিপ টিউব বা শিপকোষ এবং সঙ্গীকোষ এইগুলো কিন্তু ফ্লোয়েমের পার্ট, এগুলো কিন্তু জাইলেমে পাওয়া যায় না। একটু পরে যখন এমসিকিউ করাবো দেখবে এইগুলোর ওপরই প্রশ্ন এসছে। প্যারেনকাইমা এবং ফাইবার দুটোতেই পাওয়া যায়, জাইলেম এবং ফ্লোয়েমে, কিন্তু যেখানে জাইলেমে ভ্যাসেল এবং ট্রাকিড পাওয়া যায়, সেখানে তার ওইগুলোর পরিবর্তে ফ্লোয়েমে কিন্তু পাওয়া যায় সিপ টিউব বা শিপকোষ এবং সঙ্গীকোষ। এবার দেখো, সিপ টিউব বা শিপ টিউব কিন্তু সেম নয়। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা সিপ টিউব পাই, ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা শিপ কোষ পাই। তেমনি গুপ্তবীজী উদ্ভিদে কিন্তু আমরা সঙ্গীকোষ পাই, আর ব্যক্তবীজী উদ্ভিদে আমরা অ্যালবুমিনাস কোষ পাই। তো এইগুলো কী, পার্থক্যটা কী এইগুলোর মধ্যে, এই চিত্র যেটা পাশে আঁকা রয়েছে তার উপর বেস করে আমরা আলোচনা করব। এবার দেখো আরেকটা জিনিস, ফ্লোয়েমের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, ফ্লোয়েম কিন্তু খাদ্য সংবহনে সাহায্য করে। ঠিক আছে, টু হেল্প ট্রি টু ট্রান্সপোর্ট ফুডস। এবার দেখো, ফুড যেহেতু ও ট্রান্সপোর্ট করে, তার মানে পাতা, যেটা কিনা মেন সালোক সংশ্লেষকারী অংশ, ফটোসিনথেটিক পার্ট গাছের, সেখান থেকে তার মানে খাদ্যটা কিন্তু কাণ্ডেওতেও পৌঁছতে হয়, আবার খাদ্য কিন্তু মূলেও পৌঁছতে হয়। মূল যেহেতু নিচে থাকে, কাণ্ড যেহেতু ওপরে থাকে, ফলে কোনো পাতা দিয়ে কিন্তু বোথ ডাইরেকশানে, নিচেও এবং ওপরে উভয় ডাইরেকশানে কিন্তু ফ্লোয়েমকে কাজ করতে হয়। যেখানে জাইলেম আমাদের ওয়ান ডাইরেকশানে কাজ করে, কেবলমাত্র উপর দিকে, মূল থেকে জল উপর দিকে নিয়ে যায়, সেখানে ফ্লোয়েমকে কিন্তু উপরেও নিয়ে যেতে হয় খাদ্য, নিচেও নিয়ে যেতে হয় খাদ্য, কাণ্ড এবং মূল বোথ দিকে কিন্তু নিয়ে যেতে হয়। সুতরাং ফ্লোয়েম যেখানে বোথ ডাইরেকশনাল, তোমাদের জাইলেম কিন্তু তোমাদের ইউনি ডাইরেকশান, মানে এক দিকে বা একমুখী বলতে পারো। ঠিক আছে, তো জাইলেম একমুখী, ফ্লোয়েম কিন্তু উভমুখী, এটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় প্রশ্ন পড়ে। এবার চলো এই চিত্রটা নিয়ে আলোচনা করব। এই চিত্রটাকে ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটু লম্বি একটা পাইপের মতো পার্ট রয়েছে, দেখতে পাচ্ছ, এবং দেখতে পাচ্ছ এই যে ছিদ্রগুলো রয়েছে বা ছিদ্রের মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো বেশ বড় বড় এবং চারিদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। এই যে লম্বা পাইপের মতো অংশ, এই পাইপের মতো পুরো পার্টটাকে আমরা বলি শিপ টিউব বা শিপ নল, বাংলায় বলা হয় শিপ নল, টিউবকে নল বলে বলা হয়। ঠিক আছে, এই জন্য শিপ নল বলা হয়। শিপকোষ কিন্তু এর থেকে অনেক ছোটো সাইজের, দেখতে পাচ্ছ, দেখো ছোটো আকারের। এটা যেমন একটু লম্বা, এটা আরও লম্বা হয়, ইনফ্যাক্ট আমি এখানে জায়গা কমের জন্য ছোটো করে এঁকেছি। এগুলো দেখতে পাচ্ছ একটু ছোটো আকারের হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ, আশা করি গোলক আকার হয়।
ঠিক আছে। এগুলো যেরকম নলের মতো হয়, বেশ লম্বালম্বি হয়, এটা কিন্তু তা নয়, বেশ ছোট ছোট হয় এগুলো, বড় কিন্তু ছোট ছোট। এবং দেখতে পাচ্ছ এর যে ছিদ্রগুলো আছে, ঠিক আছে, পারফোরেশন বলা হয় এগুলোকে। এই পারফোরেশন বা ছিদ্র, মানে ছিদ্রের মতো যেগুলো, সেগুলো কিন্তু পুরোটা ছড়িয়ে নেই এবং বেশ ছোট ছোট এবং কিছু অঞ্চল জুড়ে আছে। দেখো মাঝখানে পুরো ফাঁকা স্থান, এ পাশে খানিকটা রয়েছে, এ পাশে খানিকটা রয়েছে, এবং পুরোটা বেশ বড় বড় নয়, ছোট ছোট, ঠিক আছে। তো শিবনলের বৈশিষ্ট্য, শিবকোষের বৈশিষ্ট্য হচ্ছে এইটাই, যে এরা শিবনলের থেকে আকারে ছোট হয় এবং এদের মাথায় যে প্লেট থাকে, এই প্লেটকে কী বলা হয়, যেহেতু শিব টিউবের মাথায় বা শিব নলের মাথায় এই প্লেটটা রয়েছে, প্লেট টাইপের অংশ, এখানে দেখো এখানে দুটো অ্যাকচুয়ালি শিব টিউব আছে, তো এই প্লেট টাইপের অংশকে বলা হয় শিব প্লেট, ঠিক আছে। এবং এই প্লেটের মধ্যে যে ছোটো ছোটো ছিদ্রের মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি পারফোরেশন, এবং এগুলোর মধ্য দিয়ে খাদ্য কী হয়, সোজাসুজি পৌঁছে যায় ওপর দিকে। ওকে। এবং আরেকটা জিনিস বলে দিই, এরা কিন্তু এই যে শিব টিউব যেটা বলছি তোমাদের, এরা কিন্তু জীবিত, তোমাদের একটু আগে বললাম যেটা এরা জীবিত, ঠিক আছে। এরা জীবিত হলেও এই যে হলুদ অংশের মধ্যে দেখো কোনো নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস কিন্তু এদের পাশে যে একটা কোষের মতো অংশ রয়েছে, এইগুলোতে দেখতে পাচ্ছ সবুজ সবুজ নিউক্লিয়াস আছে। অ্যাকচুয়ালি আমি দেখিয়েছি তোমাদের, এগুলো সবুজ হয় এমন নয়। তো এই যে পাশে যে দুটো কোষ তুমি দেখতে পাচ্ছ, এই কোষগুলোকে বলা হয় সঙ্গী কোষ। দেখতে পাচ্ছ এখানে টিক মেরে লেখা আছে সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, কারণ সঙ্গী ইংরেজি হচ্ছে কম্প্যানিয়ন, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, এবং এদের কিন্তু নিউক্লিয়াস থাকে। তো মনে রাখবে, শিব প্লেট বলো আর শিব কোষ বলো, শিব টিউব বলো আর শিব কোষ বলো, কারণ শিব প্লেট তো শিব টিউবেরই অংশ। তো শিব টিউব বলো আর শিব কোষ বলো, এই দুটোরই কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, দেখতে পাচ্ছ কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু এরা সজীব, অর্থাৎ এদের সাইটোপ্লাজম ডেফিনেটলি থাকে, ঠিক আছে। কিন্তু এদের পাশে দেখো কোষ রয়েছে, যে কোষগুলোকে আমি বললাম সঙ্গী কোষ, আর শিব কোষের পাশে যে কোষ থাকে তাদেরকে বলা হয় অ্যালবুমিনাস সেল, ঠিক আছে, বা অ্যালবুমিনাস কোষ। এরা কিন্তু কি হয়, নিউক্লিয়াসযুক্ত। এই নিউক্লিয়াসই কিন্তু কী করে, নিউক্লিয়াস বলতে পারো কোষের মস্তিষ্ক টাইপের, অর্থাৎ এই একটা নিউক্লিয়াস দিয়েই কিন্তু দুটো কোষ এখানে কী হয়, দুটো কোষ এখানে কী হয়, নিয়ন্ত্রিত হয়, কন্ট্রোলড হয়, ঠিক আছে। একটা কোষ হচ্ছে এইটা, যেটাকে আমরা বলছি শিব টিউব, আর নিজে নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ সঙ্গী কোষ নিজেকেও নিয়ন্ত্রণ করছে, তার সাথে সাথে কী হয়, ও শিব টিউবের যে কার্যকলাপ সেটাও নিয়ন্ত্রণ করে। অ্যালবুমিনাস কোষও তাই করে, ও কী করে, ও শিব কোষকে যেমন নিয়ন্ত্রিত করে তেমন নিজেকেও নিয়ন্ত্রিত করে, অর্থাৎ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস দিয়ে দুটো কোষ এখানে নিয়ন্ত্রিত হচ্ছে। এইটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, তোমাদেরকে বুঝতে হবে। এবং এই যে ছোট ছোট যে কোষগুলো আমরা দেখতে পাই তাকে আমরা শিব কোষ বলছি। যেহেতু জিমনোস্পার্ম অনুন্নত, মানে অ্যাঞ্জিওস্পার্মের তুলনায় জিমনোস্পার্ম অনেকটা অনুন্নত, সেই জন্য আমরা অনুন্নত টাইপের মেকানিজম দেখতে পাই জিমনোস্পার্মে, অর্থাৎ ব্যক্তবীজিতে। কিন্তু যেখানে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম অনেক উন্নত, ফলে দেখতে পাচ্ছি এদের ছিদ্রগুলো অনেক বড় বড়, তার ফলে কি খাবার খুব দ্রুত এখান দিয়ে সঞ্চালিত হতে পারে বা সংবাহিত হতে পারে। ছোট ছোট হলে কি হতো, অসুবিধা হতো। ওকে। তো বেটার মেকানিজম বলতে পারো, মানে ইভলভড মেকানিজম বা উন্নত মেকানিজম আমরা কোথায় দেখতে পাই, উন্নত প্রজাতির যে গাছ বা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে ডিফারেন্সটা কি দুটোর মধ্যে। দুটোই জীবিত, এখানে যা যা দেখানো হচ্ছে সবই জীবিত, শুধু তাদের গাঠনিক এবং তাদের কিছু চরিত্রগত বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায়। ওকে। তো চলো, আশা করি তোমাদের টোটাল যেটা আমি পড়াতে চাইছিলাম, যে ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম এবং তার সঙ্গে যে সরল স্থায়ী কলা, পুরো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, টোটালটা তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেল। এবার আমরা কিন্তু এমসিকিউতে যাব। এমসিকিউতে দেখবে যা পড়িয়েছি তার থেকে ইজি এমসিকিউ তোমরা পাবে অ্যাকচুয়ালি, যদিও এনসিইআরটিতে পুরো পার্টটাই আছে। চলো চলো, বোঝানো খতম। এবার চলো আমরা প্রশ্নের দিকে যাব। ঠিক আছে, দেখো প্রশ্ন যদি বুঝতে পারো বেসিকটুকু, তাহলে কিন্তু খুব দ্রুত সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো। নিচের কোন কলা ভাস্কুলার টিস্যু হিসেবে কাজ করে? তো একটু আগেই তোমাদের বললাম জাইলেম এবং ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু হিসেবে কাজ করে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর একটা জিনিস যেটা জাইলেম এবং ফ্লোয়েমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বলে দিলাম, দুটো ছবি নিয়ে নিলাম জাস্ট। দেখো জাইলেমের ক্ষেত্রে মনে রাখবে এখানে তোমাদের রুট আছে, ওকে, দিস আর দ্য রুটস হিয়ার। এবং এখান থেকে যে জলটা যায় সেটা কিন্তু অলওয়েজ ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ জাইলেম কিন্তু একমুখী প্রক্রিয়া। যেখানে এই যে পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেটা নিচে কোথাও যে রুট আছে সেখানেও পৌঁছানোর যেমন দরকার, তেমন ওপরে সাপোজ ধরো গাছের যে ডগা আছে বা অগ্রভাগ আছে সেখানেও কিন্তু পৌঁছানোর দরকার খাবারটা। সুতরাং ফ্লোয়েম কিন্তু উপমুখী হয়, ঠিক আছে, নিচের দিকেও যায় এবং উপর দিকেও যায়। তো এই দুটো ব্যাপার একটু খেয়াল রাখবে জাইলেম ফ্লোয়েমের জন্য। জাইলেম কিন্তু একমুখী হয়, যেখানে ফ্লোয়েম কিন্তু উপমুখী হয়। ঠিক আছে, কারণ খাদ্য সব জায়গাতে পৌঁছানোর দরকার হয়, কিন্তু জল রুট থেকে কিন্তু ওপর দিকে যায়। ওকে, এইটুকু একটু মাথায় রাখবে, অনেক সময় প্রশ্ন পড়ে যায়। চল নেক্সট, পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এটি ছাড়া ফ্লোয়েম কলাতে বাকি সব কটাই থাকে। তোমরা জানো যে ভ্যাসেল কিন্তু জাইলেমে থাকে, ফ্লোয়েমে থাকে না। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি যে ফ্লোয়েমে কিন্তু আমাদের শিব টিউবও থাকে
যেটা কিনা শিপ কোষ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এছাড়া কি থাকে আমরা জানি প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা যাকে বলা হয়, একটা স্পেশাল টাইপের প্যারেনকাইমা, ঠিক আছে। তার সাথে আমাদের কি থাকে, আমাদের থাকে ফাইবার, ফ্লোয়েম ফাইবার যেটাকে বলা হয়, যেটা প্রাথমিক অবস্থায় জীবিত হয় পরবর্তীকালে মৃত হয়ে যায়, একটু আগেও তোমাদের বলেছি। আর তার সাথে থাকে তোমাদের কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ, কম্প্যানিয়ন শব্দের অর্থ সঙ্গী, তো কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ তোমাদের থাকে, ঠিক আছে। তো এই চারটে কিন্তু ফ্লোয়েমের মধ্যে থাকে, কিন্তু ভ্যাসেল কিন্তু জাইলেমে থাকে, ঠিক আছে। একটু আগে সব এক্সপ্লেনেশন করেছি, আর আমি এখানে বেশি করে কিছু করছি না, তোমাদের লিখে দিচ্ছি জাস্ট কোন কোনগুলো থাকে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোন স্থায়ী করার জন্য গাছ শক্ত এবং মজবুত হয়? অ্যান্সার তোমাদের হবে স্ক্ল্যারেনকাইমা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। স্ক্ল্যারেনকাইমার মধ্যে আমি তোমাদের একটু আগে বলেছি থাকে হচ্ছে লিগনিন, ঠিক আছে। এছাড়াও কি থাকে তোমাদের সেলুলোজ থাকে, মোস্টলি লিগনিন থাকে, মোস্টলি কি থাকে তোমাদের লিগনিন থাকে, ঠিক আছে, সেলুলোজ। তো এই লিগনিন কিন্তু একটি প্রাকৃতিক ফাইবার, ন্যাচুরাল ফাইবার, এবং জলে অদাব্য, ঠিক আছে, ন্যাচুরাল ফাইবার, জলে অদাব্য, এবং তার ফলে কি হয়, ব্যাপক কাঠিন্যত্ব প্রদান করে স্ক্যারেনকাইমা, এবং ইনটার্ন স্ক্যারেনকাইমা কী করে, গাছকে শক্তিশালী করে এবং মজবুত করে, ঠিক আছে। স্ক্যারেনকাইমা কোষগুলো যে কোষপ্রাচীর হয় সেটা অত্যন্ত মোটা হয়, তোমাদের বলেছিলাম যে অত্যন্ত মোটা কোষপ্রাচীর হয় এদের, ঠিক আছে, মোটা কোষপ্রাচীর, এবং নিজেরা মোটা অর্থাৎ নিজেরা শক্তিশালী, সেই জন্য গাছকেও এরা কী করতে পারে, মজবুতি প্রদান করতে পারে, ঠিক আছে, স্ট্রেংথ প্রদান করে। তো অ্যান্সার আমাদের কী হবে, স্ক্যারেনকাইমা। দেখো অ্যারেনকাইমা একটা টাইপের প্যারেনকাইমা, একটু আগে বলেছি বায়োবিও প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। আর কোলেনকাইমাও কিন্তু স্ট্রেংথ প্রদান করে, কিন্তু ততটা নয় যতটা স্ক্যারেনকাইমা করে। কোলেনকাইমা কী করে, যেহেতু একটু আগেও তোমাদের বলেছি, কোলেনকাইমা কিন্তু মানে কোলেনকাইমার মধ্যে কী থাকে তোমাদের সেলুলোজ আর হেমিসেলুলোজ থাকে, এবং তার সঙ্গে থাকে হচ্ছে পেকটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন থাকে কোলেনকাইমাতে। কোলেনকাইমা মোস্ট প্রবলি একটা ফ্লেক্সিবল পার্ট হিসেবে কাজ করে। তোমরা দেখবে গাছের অনেক অঙ্গ অনেকটা বাঁকালে তারপর ভাঙে, তোমার হাতের আঙুলকে কতটা বাঁকাতে পারো, কিন্তু গাছের ডালপালাকে দেখবে বাঁকিয়েই যাচ্ছ, মানে টেনেই যাচ্ছ, তাও ফাটে না। বিশেষ করে যেগুলো মানে খুবই কচি হয়, কচি যে পার্টগুলো হয় গাছের, আমরা বলি গ্রিন পার্ট যেগুলো, সেগুলো দেখবে অনেকটা বাঁকানোর পরে তারপর হয়তো ফটাস করে ফাটে। এই যে বাঁকাচ্ছ তুমি, তার মানে ফ্লেক্সিবল করে দিচ্ছ তুমি, ঠিক আছে, অনেকটা গার্ডারের মতো কাজ করে, রবারের মতো কাজ করে। তো এইটা হয় কিন্তু কোলেনকাইমার জন্য, কারণ কোলেনকাইমাতে কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন থাকে। এ কী করে, এ ততটা শক্তিশালী তো করে না গাছকে, কিন্তু ফ্লেক্সিবিলিটি প্রদান করে গাছকে, ঠিক আছে। এখানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু স্ক্যারেনকাইমা হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, স্থায়ী কলা তৈরির জন্য স্থায়ী গঠন, আকৃতি এবং নির্দিষ্ট কার্যকর ঘটনাকে কী বলে? আমরা জানি গাছের ক্ষেত্রে যাই উৎপন্ন হোক না কেন সেটা ভাজক কলা থেকেই উৎপন্ন হয়। 3 প্রকারের ভাজক কলা নিয়ে একটু আগে আমরা পড়াশুনো করলাম, এপিকাল, ল্যাটেরাল এবং ইন্টারক্যালারি, অগ্র, মধ্য এবং তোমাদের পার্শ্বস্থ, ঠিক আছে। এই ভাজক কলাই কিন্তু স্থায়ী কলা তৈরি করে বেসিক্যালি, ঠিক আছে। স্থায়ী কলা অন্য কিছু থেকে তৈরি হয় না, ভাজক কলা থেকেই স্থায়ী কলা তৈরি হয়। দেখো ভাজক কলাগুলো কী হয়, বিভাজিত হতে পারে, স্থায়ী কলাগুলো কিন্তু বিভাজিত হতে পারে না। তো ভাজক কলার কোষগুলো কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি প্রাপ্ত হয় না, যেখানে স্থায়ী কলার কোষগুলো কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি প্রাপ্ত হয়। কেন হয়? কারণ যার যা কাজ, যেমন একটু আগে তুমি দেখলে যে স্ক্যারেনকাইমা গাছকে মজবুতি প্রদান করে, যেখানে কোলেনকাইমা গাছকে কী করে, ফ্লেক্সিবিলিটি প্রদান করে, ঠিক আছে। সুতরাং মানে অনেকটা মুড়লে তারপর ভাঙে, একটুখানি মুড়লেই যে ভেঙে যাবে মোটাস করে তা কিন্তু নয়, এটাকে আমরা ফ্লেক্সিবিলিটি বলি। অর্থাৎ যে কলার যে কাজ, জাইলেম ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য এবং জলকে পরিবহন করে নিয়ে যাওয়া, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু স্থায়ী কলার একটা নির্দিষ্ট কাজ থাকে, যেখানে ভাজক কলার কাজ কিন্তু একটাই, বিভাজিত হওয়া। মানে এখানে ভাজক কলার যে কোষগুলো তারা কিন্তু কোনো আলাদা আলাদা কাজ করে না, তারা একটা নির্দিষ্ট কাজই করছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের বিভাজিত হওয়া। এবং এখান থেকে বিভিন্ন টাইপের স্থায়ী কলা তৈরি হচ্ছে। স্থায়ী কলা বিভিন্ন টাইপের হয়, সরল এবং জটিল, তোমরা একটু আগেও পড়েছো সেই শ্রেণীবিভাগটা, ঠিক আছে। তো এদেরকে এই যে সরলতা প্রদান করা বা জটিলতা প্রদান করা, এবং সেই অনুযায়ী এদের কার্যকেও কী করে দেওয়া, ডিফারেন্সিয়েট করে দেওয়া, মানে আলাদা করে দেওয়া, এই যে পুরো ঘটনাটা, এবং আকৃতিতেও পরিবর্তিত হওয়া বা ম্যাচিওর হওয়া, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটাকে কী বলা হয়, এটা হচ্ছে তোমাদের বলেছে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। কী বলা হয়, ডিফারেন্সিয়েশন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দেখো কীভাবে মনে রাখবে ডিফারেন্সিয়েশন বলা হয়। এবার তোমরা বলবে স্যার ডিফারেন্সিয়েশনের বাংলা কী? ডিফারেন্সিয়েশনের বাংলা যদি ইউটিউব খোলো বা গুগল খোলো, তোমরা পেয়ে যাবে আলাদাকরণ বা পৃথকীকরণ, ঠিক আছে। কিন্তু এটার এক্সাক্ট বাংলা এরকম হয় না, এটার মানে হচ্ছে ম্যাচিওর হওয়া
এবং ম্যাচিওর হওয়ার পর তাদের প্রত্যেককে একটা একটা কার্য দিয়ে দেওয়া। গাছ বলে ভাই তুমি তো প্যারেনকাইমা, তুমি এই কাজটা করো, তুমি তো কোলেনকাইমা, তুমি ওই কাজটা করো, তুমি তো জাইলেম, তুমি ওই কাজটা করো, তুমি তো ফ্লোয়েম, তুমি খাদ্য নিয়ে যাও। অর্থাৎ আলাদা আলাদা করে কী করা হয়, এদেরকে কাজ অ্যালট করে দেওয়া হয়, মানে গাছ ডিপার্টমেন্ট তৈরি করে। তোমরা এখন ছাত্র, তোমরা বিভিন্ন জায়গায় চাকরি পাবে, পেয়ে কী করবে, সেই ডিপার্টমেন্টের হয়ে কাজ করবে। এই ছাত্ররা হচ্ছে ভাজক কলা, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার পর তারা হয়ে যায় স্থায়ী কলা। বোঝাতে পারলাম আমি? আর এই যে পুরো ঘটনাটা, এবার জীবনে তোমরা আস্তে আস্তে যত কাজের মধ্যে দিয়ে যাবে, জীবনে কাঠিন্যত্বের মধ্য দিয়ে যাবে, তত তোমাদের ম্যাচুরেশন হবে, তোমরা ম্যাচিওর হবে, অনেক বেশি জীবনধারা, জীবিকা এবং মেন্টালিটিতে পরিবর্তন আসবে। এক্ষেত্রেও তাই হয়। ভাজক কলার কোষগুলো শুধু কাজ বিভাজিত হওয়া, কিন্তু তারপর যখন তারা স্থায়ী কলায় পরিণত হয়, তাদের আলাদা আলাদা করে কাজকর্ম দেওয়া হয় এবং তাদের ম্যাচিউরিটি আসে। এই পুরো ব্যাপারটাকে কী বলা হয়? ডিফারেন্সিয়েশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। প্রশ্ন, এপিডার্মিসের নিচের কোনটা এপিডার্মিসের কাজ নয়? ঠিক আছে, এটা হচ্ছে পরের প্রশ্ন। কি বলেছে? নিচের কোনটা এপিডার্মিসের কাজ নয়? সুরক্ষা প্রদান করা, মানে প্রোভাইড প্রোটেকশন, রোমের মাধ্যমে বায়ু চলাচলের দ্বারা ইনসুলেশন প্রদান করা, গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করা, এটাকে বি দাগের যেটা সহজে বলা হয় কি, টু হেল্প ইন গ্যাস এক্সচেঞ্জ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের বাষ্পমোচন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ টু কন্ট্রোল ট্রান্সপিরেশন। কোনটা তোমাদের অ্যান্সার হবে? ভালো করে বলে দিচ্ছি, যারা ইংলিশ চাইছো তাদের জন্য বলছি, প্রোভাইড প্রোটেকশন, ঠিক আছে, হেল্প ইন গ্যাস এক্সচেঞ্জ, ঠিক আছে, বায়ু চলাচলের মাধ্যমে ইনসুলেশন প্রদান করা মানে হেল্প ইন গ্যাস এক্সচেঞ্জ, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করা অর্থাৎ কন্ট্রোল ট্রান্সপিরেশন, সালোক সংশ্লেষ করা ডু ফটোসিনথেসিস। কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার তোমাদের হবে সালোক সংশ্লেষ করা কিন্তু এপিডার্মিসের কাজ নয়। ঠিক আছে, সুরক্ষা প্রদান করা, বায়ু চলাচলে হেল্প করা মানে গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করা এবং বাষ্পমোচন নিয়ন্ত্রণ করা, এই তিনটেই কিন্তু এপিডার্মিসের কাজ। এপিডার্মিস ইজ দ্য আপার মোস্ট কভারিং অফ রুট, স্টেম অ্যান্ড লিভস। এপিডার্মিস হচ্ছে রুট, স্টেম এবং লিভসের যে আপার মোস্ট কভারিং থাকে সেটাকে আমরা বলি এপিডার্মিস। একদম উপরের পার্টটাকে আমরা এপিডার্মিস বলি, তার ঠিক নিচে থাকে কর্টেক্স, যার হাইপোডার্মিস এবং এন্ডোডার্মিস বলে দুটো পার্ট থাকে। তারপরে থাকে তোমাদের পেরিসাইকেল, যেটা জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, একটু আগে তোমাদের দেখিয়েছি। চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, 84, 85 এবং 103 তিনটে দাগে পড়েছে এবং এই এতগুলো শিফটে পড়েছে এবং না জানি কত আরও শিফটে পড়েছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যদিও সোজা প্রশ্ন। এই কলার কোষগুলো কোণার দিকে মোটা, ঠিক আছে, কোণার দিকে কি মোটা এবং অনিয়মিত। অ্যান্সার তোমাদের কী হবে? কোলেনকাইমা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের বলেছিলাম যে পেকটিন, যেহেতু এই কোলেনকাইমাতে পেকটিন থাকে এবং ফ্লেক্সিবিলিটি প্রদান করে, তো পেকটিন কী হয়, কোণার দিকে চলে যায় এবং গিয়ে মোটা হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু এর কোণার দিকগুলো মোটা, যদিও কোষ প্রাচীরে কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না, কোষ প্রাচীর ইররেগুলার বা অনিয়মিত হয়। তো অ্যান্সার তোমাদের কোনটা হবে? কোলেনকাইমা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, কতগুলো শিফটে এই প্রশ্নটা পড়েছে ভাবো। দেখো এই কলার যে কোষগুলো তারা কিন্তু প্রথম কথা জীবিত হয়, এটা গেল ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এর যে কোণার দিক সেটা মোটা কেন হয়? মোটা হয় এই কারণে, কারণ এতে হেমিসেলুলোজ, ঠিক আছে, হেমিসেলুলোজ, সেলুলোজ এবং তোমাদের হচ্ছে পেকটিন, এই তিনটে জিনিস কিন্তু এতে জমা হতে দেখা যায়। এবং এর মেন যেটা কাজ সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রদান করা। ঠিক আছে, মেন কাজ কি এর? ফ্লেক্সিবিলিটি প্রদান করা। এই তিনটে পয়েন্ট কিন্তু মাথা রাখবে এবং এই তিনটে পয়েন্ট দিয়ে কিন্তু প্রচণ্ড প্রশ্ন দেয়। ঠিক আছে, ইররেগুলার, ইলংগেটেড, একটু লম্বাটে টাইপের কোষ হয়, এই কোষগুলো একটু লম্বাটে টাইপের হয় এবং ইররেগুলার কোষ প্রাচীর দেখা যায় এবং এরা জীবিত হয় এবং এদের কোণার দিকে মোটা হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা দিয়ে দেখতে পাচ্ছে কতগুলো শিফটে প্রশ্ন পড়েছে যে হেমিসেলুলোজ, সেলুলোজ এবং পেকটিন থাকে এবং এর মেন কাজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রদান করা। ঠিক আছে, আরেকটা জিনিস, এই কোষগুলোর মানে দুটো কোষের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে সেটা কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটা 5/10/2018 শিফট 3-তে পড়েছে। দেখো প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলে যে শিপ টিউব এবং সঙ্গী কোষ মূলত কোনটি চলাচলে সহায়তা করে? দেখো শিপ টিউব এবং সঙ্গী কোষ আমরা জানি যে এটা ফ্লোয়েমের অংশ, তাহলে ফ্লোয়েম কী পৌঁছাতে সহায়তা করে বা কী রেগুলেট করতে সহায়তা করে? খাদ্য। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? উদ্ভিদ দেহে খাদ্য পৌঁছাতে আমাদের সহায়তা করে। ঠিক আছে, উদ্ভিদ দেহে খাদ্য পৌঁছাতে, কারণ ফ্লোয়েমের মেন কাজ কি? খাদ্য। আর এই দুটো কোনটার পার্ট? ফ্লোয়েমের পার্ট। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? খাদ্য পৌঁছাতে সহায়তা করে। বেসিকটা যদি জানো তাহলে দেখো কত সোজা কিন্তু অ্যান্সার দেওয়া। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন, স্ক্লেরেনকাইমা কোষগুলোর কোষপ্রাচীর অত্যন্ত মোটা হয় ড্যাশ সঞ্চয়ের ফলে। একটু আগেও আমি তোমাদের যখন বেসিক করাচ্ছি তখনও বলেছি যে স্ক্লেরেনকাইমাতে থাকে হচ্ছে লিগনিন। ঠিক
ঠিক আছে, যেখানে কোলেনকাইমাতে থাকে হচ্ছে পেকটিন, সেলুলোজ এবং হেমিসেলুলোজ। আর যেখানে প্যারেনকাইমাতে কী থাকে, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, মেনলি সেলুলোজ। প্যারেনকাইমাতে কী থাকে আমি লিখেও দিচ্ছি তোমাদের, মূলত যে ডিভিশনগুলো হয় সেগুলো দিয়ে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, প্যারেনকাইমা, প্যারেনকাইমাতে মূলত কী থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজও দেখা যায় কিন্তু মূলত সেলুলোজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের কোলেনকাইমা। ঠিক আছে, কোলেনকাইমা, দেখো কোলেনকাইমাতে ডিভিশনটা লিখছি মানে ডিফারেন্সটা কী, সেটা হচ্ছে সেলুলোজও থাকে, হেমিসেলুলোজও থাকে, তার সঙ্গে কী থাকে, তার সঙ্গে থাকে তোমাদের পেকটিন। মানে পেকটিনটা দিয়েই প্রশ্নটা দেয়, কারণ ও দুটো আলাদা, সরি ও দুটো এক, পেকটিনটা আলাদা। ঠিক আছে, আর স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমাতে কী থাকে, সেলুলোজও থাকে, হেমিসেলুলোজও থাকে, কিন্তু তার সঙ্গে লিগনিন থাকে। যেহেতু লিগনিনটাই আলাদা, ওই জন্য লিগনিন দিয়ে কিন্তু তোমাদের মেনলি প্রশ্ন আসে। আশা করি বুঝতে পারলে যে এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কী। দেখো এইগুলোই লিখছি মানে শুধু এইগুলোই থাকে তা কিন্তু নয়, আমি বারবার বলছি সেলুলোজও থাকে, হেমিসেলুলোজও থাকে, কিন্তু পেকটিন এবং লিগনিন প্যারেনকাইমাতে দেখা যায় না। কোলেনকাইমাতে সেলুলোজও থাকে, হেমিসেলুলোজও থাকে, যেখানে পেকটিন এক্সট্রা দেখা যায়। স্ক্লেরেনকাইমাতে সেখানে হেমিসেলুলোজ, সেলুলোজ, কিন্তু পেকটিনটা কম থাকে, কম পরিমাণ থাকে, কিন্তু লিগনিনটা বেশি পরিমাণ থাকে। পেকটিনও থাকে, থাকে না তা না, কিন্তু লিগনিনটা বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, এই তিনটে ডিফারেন্স কিন্তু মাথায় রাখবে, তিনটে দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো লিগনিন কিন্তু এখানে দেখা যায়। এবং স্ক্লেরেনকাইমা কিন্তু একটি মৃত, মনে রাখবে, বলেওছি একটু আগেও, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি, মৃত হয়। ঠিক আছে, এবং এদের কোষপ্রাচীর অত্যন্ত মোটা হয় এবং যার ফলে লুমেন ছোট হয়ে যায়। লুমেন মানে কি, কোষের মধ্যেকার যে ফাঁকা স্থান, যেখানে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি সব থাকে, সেই পুরো পার্টটাকে আমরা বলি লুমেন। এই লুমেন কিন্তু ছোট হয়ে যায়, কারণ এত মোটা কোষ প্রাচীর হয় এদের, যে এদের লুমেন কিন্তু ছোট হয়ে যায় এবং এরা বেসিক্যালি মৃত। মৃত হওয়ার ফলে এরা মূলত কী কাজ করে, সাপোর্ট, উদ্ভিদকে একদম অভিকর্ষের বিরুদ্ধে উদ্ভিদ যে অতটা উঁচু হয়ে একেবারে টল হয়ে দাঁড়িয়ে থাকে, সেটার কারণ কিন্তু এই মেনলি স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, দুটো শিফটে এই প্রশ্নটাকে পড়তে দেখা গেছে, হয়তো আরও শিফটে পড়েছে, 12-10-2018 শিফট 1 এবং 8-10-2018 শিফট 1। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কী পরিমাণ ইম্পর্ট্যান্ট, এবং তোমরা দেখতেই পাচ্ছ এবং কত সহজে এই প্রশ্নগুলোকে অ্যান্সার দেওয়া যায়। নিচের কোনটি কাণ্ড এবং মূলের অগ্রভাগে পাওয়া যায়? তুমি বলো এটা কি একটা টাফ প্রশ্ন? একটু আগেই তোমাদের বলেছি শুট এপিক্যাল এবং রুট এপিক্যাল, অর্থাৎ কাণ্ডের অগ্রভাগে থাকে হচ্ছে আমাদের শুট এপিক্যাল, আর রুটের অগ্রভাগে থাকে আমাদের রুট এপিক্যাল। এপিক্যাল মানে কি, আমরা বলেছি তোমাদের অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, অগ্রস্থ ভাজক কলা, তাই অ্যান্সার আমাদের কোনটা হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অগ্র। ঠিক আছে, অগ্র বা অগ্রস্থ, অগ্র ভাজক কলা, মেরিস্টেম মানে ভাজক কলা। ঠিক আছে, সেটা আমাদের অ্যান্সার হবে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, বেসিক করানোর সময় তোমাদের বলেছিলাম যে কোনটা স্থায়ী কলা, কোনটা সরল স্থায়ী কলা, কোনটা জটিল স্থায়ী কলা। ঠিক আছে, তিনটের মধ্যে ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম, বলেছিলাম যে সরল স্থায়ী কলা কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম নয়, জটিল স্থায়ী কলা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, জটিল স্থায়ী কলা। ঠিক আছে, স্থায়ী কলা, কারা কারা জটিল স্থায়ী কলা, জাইলেম প্লাস ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে তোমাদের জটিল স্থায়ী কলা। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, জাইলেমই আমাদের সরল স্থায়ী কলা নয়, সেই জন্য এটা অ্যান্সার হবে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা হচ্ছে সরল স্থায়ী কলা। স্থায়ী কলাকে দুটো পার্টে ভাগ করা যায়, সরল এবং জটিল। সরল হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, জটিল হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। কেন জটিল তাও বলেছি, এদের মধ্যে সব ধরনের সরল স্থায়ী কলাগুলো দেখা যায়। জাইলেম এবং ফ্লোয়েম বিভিন্ন ধরনের সরল স্থায়ী কলা দিয়েই তৈরি, যেহেতু সব প্রকারের সরল স্থায়ী কলা এর মধ্যে আছে, সেই জন্য আমরা এটাকে জটিল স্থায়ী কলা বলি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু রেলওয়ে গ্রুপ বিতে পড়ার সাথে সাথে এনটিপিসিতেও পড়েছিল 2016 সালে, জেইতেও এবারে পড়েছে এবং আরআরবি এসএসসিতেও কিন্তু পড়েছে। ঠিক আছে, সেই জন্য তোমাদের মনে রাখতে হবে এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, জল এবং লবণ গাছের বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অংশে যে পৌঁছে দেয় সেটা কে করে? গাছের শরীরে যে বিভিন্ন অংশে জল এবং লবণ গমন করে সেটা কোন কলার মাধ্যমে হয়? জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে হয়, মেনলি জাইলেম, ফ্লোয়েম নয়, ফ্লোয়েম হচ্ছে খাদ্য। ঠিক আছে, জাইলেম হচ্ছে জল এবং জলে দ্রবীভূত লবণ, জল এবং লবণ, এটা হচ্ছে জাইলেমের কাজ। ঠিক আছে, আর ফ্লোয়েম কি করে, খাদ্য। এবং এটাও বলেছি জাইলেম কিন্তু একমুখী, ফ্লোয়েম কিন্তু উভয়মুখী। ফ্লোয়েম হচ্ছে মূলত খাদ্য, পাতায় তৈরি খাদ্য। কারণ দেখো, ধরো এইখানে একটা গাছ আছে, গাছের এইখানে একটা পাতা আছে। ঠিক আছে,
তো এই পাতায় তৈরি খাদ্য গাছের ওপর দিকেও পৌঁছবে এবং এই পাতায় তৈরি খাদ্য গাছের নিচের দিকেও পৌঁছবে। আর ফ্লোয়েমকে যেহেতু এই কাজটা করতে হয়, ফলে ফ্লোয়েমকে উভমুখী হতে হয়, উপরেও যেতে হবে নিচেও যেতে হবে। কিন্তু জল তো রুট দিয়েই গাছের সব অংশে পৌঁছয়, তার রুট তো তলায় থাকে, ফলে রুট ওপর থেকে মানে নিচ থেকে ওপর দিকে উঠতেই হেল্প করে। কে করে সেটা? জাইলেম করে। ফলে জাইলেম কিন্তু একমুখী, নিচ থেকে উপর দিকে ওঠে। ফ্লোয়েম কিন্তু উভমুখী, ওপর দিকেও যেতে হবে তাকে, নিচের দিকেও যেতে হবে। ঠিক আছে, কারণ খাদ্য সব অংশে পৌঁছানোর দরকার। কাণ্ডের একদম শীর্ষে পৌঁছানোর দরকার, মূলের একদম শীর্ষে পৌঁছানোরও কিন্তু দরকার। ঠিক আছে, চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোনটি মূলত মৃত কোষ দ্বারা তৈরি? দেখো, জাইলেম কিন্তু মৃত এবং জীবিত উভয় প্রকারের কোষই কিন্তু জাইলেমে দেখা যায়। তোমরা জানো, একটু আগেও তোমাদের যখন পড়িয়েছি তখন আমি কি বলেছিলাম, যে জাইলেম প্যারেনকাইমা কিন্তু জীবিত কোষ। জাইলেমের মধ্যে তোমরা জানো জাইলেমের মধ্যে কী কী পাওয়া যায়, একটু রিপিট করিয়ে দিই। ফাইবার পাওয়া যায়, যেটা কিনা মৃত, ফাইবার কিন্তু মৃত। আর কি পাওয়া যায় তোমাদের? ভ্যাসেল পাওয়া যায়। ঠিক আছে, ভ্যাসেলও কিন্তু তোমাদের মৃত। আর কি পাওয়া যায় তোমাদের? ট্রাকিট পাওয়া যায়। ঠিক আছে, ট্রাকিট পাওয়া যায়। ওকে, এই তিনটেই কিন্তু তোমাদের মৃত। ঠিক আছে, এই তিনটেই কিন্তু তোমাদের মৃত। জীবিতকে জাইলেমের মধ্যে আমরা জানি যে জাইলেম প্যারেনকাইমা হয়, একটু আগেও বলেছি যে জাইলেম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা 3 ধরনের কোষ দিয়েই তৈরি। তো জাইলেম যে প্যারেনকাইমা হয় সেটা কিন্তু আমাদের হয় জীবিত। ওকে, সুতরাং জাইলেমের মধ্যে কিন্তু জীবিত কোষ পাওয়া যায়। কিন্তু আমরা জানি, দেখো এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করো। প্যারেনকাইমা টোটালি জীবিত, এই তিনটে হচ্ছে আমাদের জীবিত। ঠিক আছে, তিনটে হচ্ছে আমাদের জীবিত। প্যারেনকাইমারই একটা পার্ট হচ্ছে অ্যারেনকাইমা। আমরা জানি যে অ্যারেনকাইমা বলতে আমরা কি বুঝি? এয়ার ফিল্ড প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়, বাতাসপূর্ণ প্যারেনকাইমাকে আমরা অ্যারেনকাইমা বলি। তো প্যারেনকাইমারই একটা পার্ট হচ্ছে অ্যারেনকাইমা, একটু আগেও বলেছি। কোলেনকাইমা, কোলেনকাইমা জীবিত, একটু আগেও দেখলে, যদিও প্যারেনকাইমার থেকে এর কোষপ্রাচীর ঠিক হয় তবু এটা কিন্তু জীবিত। তো মৃত অংশটা কোথায় পাওয়া যাচ্ছে? একমাত্র জাইলেমই পাওয়া যাচ্ছে। তো অ্যান্সার এখানে কিন্তু জাইলেমই হবে। যদিও জাইলেমের মধ্যে একটা জীবিত পাওয়া যায়, কিন্তু এর মেজর পোর্শন, মূল অংশটা কিন্তু মৃত কোষ দিয়েই তৈরি হয়, ওই জন্য আমরা এখানে জাইলেম অ্যান্সার করব। কিন্তু যদি এখানে স্ক্যারেনকাইমা থাকতো তখন কিন্তু আর জাইলেম থাকতো না, কারণ স্ক্যারেনকাইমা কিন্তু টোটালটাই মৃত হয়। ঠিক আছে, তখন আমরা স্ক্যারেনকাইমাকে এক লমায় অ্যান্সার করতাম, তখন কিন্তু আর জাইলেম থাকতো না। আর যদি কখনো পরীক্ষার সময় জাইলেম এবং স্ক্যারেনকাইমা থাকে, যদি পরীক্ষার সময় জাইলেম এবং স্ক্যারেনকাইমা থাকে তখন কি করবো স্যার? তখন করবে স্ক্যারেনকাইমা, কারণ জাইলেমের মধ্যে তবু জীবিত দেখা যায়, স্ক্যারেনকাইমা কিন্তু টোটালি মৃত হয়। ঠিক আছে, তখন কিন্তু আমরা মৃত কোষ বললে স্ক্যারেনকাইমাকেই প্রেফারেন্স দেবো, জাইলেমকে নয়, কারণ জাইলেমের মধ্যে কিন্তু জীবিত পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারলে এই তিনটেই জীবিত, ফলে জীবিত, পুরোটাই জীবিত এরা। জাইলেমের মধ্যে একটা পার্ট জীবিত থাকলেও বাকি মেজর পার্টটা তো মৃত, ওই জন্য জাইলেম আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো কোশ্চেন্স পড়ে কিন্তু কোশ্চেনের ব্যাপার বুঝতে হয়, এমন নয় আমি জাস্ট তোমাদের বলে চলে যাব, এটা হয় না রেলের পরীক্ষা বা এনসিআরটি যখন আমি পড়াচ্ছি। ঠিক আছে, অনেক রকমের কনফিউশন তৈরি হতে পারে, সেগুলো অ্যান্সার করে দিতে হয় আমাকে, সেগুলো বুঝিয়ে দিতে হয় তোমাদেরকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোন কলাতে অন্তঃকোষীয় স্থান দেখা যায়? আমি তোমাদের বলেছিলাম যে প্যারেনকাইমাতে কিন্তু অন্তঃকোষীয় স্থান দেখা যায় এবং কোষগুলো কিন্তু অনেক ছাড়া ছাড়া থাকে। ঠিক আছে, এরকম ধরনের কোষ তোমাদের দেখা যায় এবং এগুলো কিন্তু ছাড়া ছাড়া, এবং এতে কিন্তু বড়সড় একটা নিউক্লিয়াস দেখা যায়। এই কোষগুলো সব জীবিত এবং এতে কিন্তু বড়সড় কী দেখা যায়? নিউক্লিয়াস দেখা যায়। এবং অন্তঃকোষীয় স্থান বলতে কী বলেছিলাম? যে কোষগুলোর মধ্যে যে স্থান পাওয়া যাচ্ছে তাকে আমরা অন্তঃকোষীয় স্থান বলছি। এবং সেটা কোথায় দেখা যায়? এটাও বলেছিলাম প্যারেনকাইমাতে দেখা যায়। ঠিক আছে, প্যারেনকাইমা উইল বি দ্য অ্যান্সার। প্যারেনকাইমা কোষগুলো কিন্তু জীবিত হয়, তোমরা জানো সব, এবং জীবিত হয় বলেই এদের যে নিউক্লিয়াস সেগুলো এত বড় বড় হয়, এবং এদের যে সাইটোপ্লাজম সেটা বেশ ঘন হয় এবং ডেন্স হয়। সাইটোপ্লাজম ঘন হওয়ার কারণে এইটা, কারণ এগুলো একদম সজীব কোষ। ঠিক আছে, এবং এই কোষগুলো অনেকাংশে কিন্তু সবুজও হয়, কারণ এটা কিন্তু ফটোসিনথেটিক হয়, অর্থাৎ সালোকসংশ্লেষকারী হয়, কারণ এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, এবং এদের যে সেল ওয়াল সেটা কিন্তু একদম মানে পাতলা হয়। কেন পাতলা হয়? কারণ এরা সজীব কোষ এবং কোষীয় অন্তঃকোষীয় ব্যাপন এদের মধ্যে দেখা যায়, এবং সেই জন্য এরা কিন্তু পাতলা কোষপ্রাচীর যুক্ত হয়। তো প্যারেনকাইমা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। কেন বারবার এগুলো তোমাদের রিপিট করিয়ে দিচ্ছি? কারণ এগুলো দেখো খুব ছোটো ছোটো জিনিস, কিন্তু ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু মেজর প্রশ্ন কিন্তু এখানে কভার হচ্ছে। ওকে, পরের প্রশ্নে চলো। একটু আগেই তোমাদের আমি ডিফারেন্সিয়েশন কথাটা খুব ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে, এবং এই প্রশ্ন কিন্তু দেখো 11/12/2018, 10/12/2018 শিফট 2 এবং শিফট 1-এ যথাক্রমে পড়েছে, RRB গ্রুপ ডিতে কিন্তু 2018 সালে। ঠিক আছে, তো এখানে কী বলেছে? নিচের কোন ধরনের কলা কোষ বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদ কোষ এবং স্থায়ী কলা তৈরি করে? অ্যান্সার তোমাদের এক লহমায় হবে ভাজক কলা। ভাজক কলাই হচ্ছে প্রাইমারি
টিস্যু, যে প্রাইমারি টিস্যু থেকে কিন্তু কি হয় অন্য বিভিন্ন পরবর্তীকালে যা যা কোষ যা যা কলা তৈরি হয় সব এখান থেকেই তৈরি হয়। অ্যান্সার হবে কি আমাদের ভাজক কলা। ডিফারেন্সিয়েশনের যে কোশ্চেন্সটা পড়েছিলাম ওখানে আরও বেটার এক্সপ্লেনেশন করেছি, ঠিক আছে, তোমরা দেখে নিও। একই প্রশ্ন বারবার এক্সপ্লেনেশন করার দরকার পড়বে না। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, নিচের কোন কলা কাণ্ডের পাশের দিকে অবস্থান করে এবং গাছের কাণ্ডের প্রস্থ বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাথমিক বৃদ্ধি এবং পরবর্তীকালে বৃদ্ধি কে করে? পার্শ্বস্থ ভাজক কলা করে, ল্যাটেরাল মেরিস্টেম করে, ঠিক আছে। দেখো ল্যাটেরাল মেরিস্টেম, ঠিক আছে, মেরিস্টেম, ঠিক আছে, ল্যাটেরাল মেরিস্টেম। এই হচ্ছে তোমাদের একটা গাছ, যখন এটা জন্মাচ্ছে তখন গাছ তো আর মোটা হয় না, আম গাছ বলো আর জাম গাছ বলো আর বট গাছ বলো, তখন তারা এরামই থাকে, অর্থাৎ একদম লিকলিকে থাকে। কিন্তু তারা যখন বয়স হয়ে যাচ্ছে তখন তারা দেখতে পাও যে একদম মোটাসোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে কাণ্ডের যে প্রস্থ তাতে বৃদ্ধি হচ্ছে। এই কাণ্ডের প্রস্থ যে বৃদ্ধি হচ্ছে এটা কোন ভাজক কলার মাধ্যমে হয়? পার্শ্বস্থ ভাজক কলা বা পার্শ্ব ভাজক কলা বা ল্যাটেরাল মেরিস্টেমের কারণে হয়, ঠিক আছে। এবং এই যে প্রস্থে বৃদ্ধি হচ্ছে এটাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলি। একটু আগে বলেছি কেন বলি, কারণ দেখো গাছের মূল ব্যাপার হচ্ছে গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, অর্থাৎ উচ্চতায় বৃদ্ধি পাবে, এবং পরবর্তীকালে তার কাণ্ড মোটা হতে আরম্ভ করে। এবং পরবর্তীকালে যেহেতু এটা হয়, প্রাথমিক অবস্থায় যেহেতু এটা হয় না, ওই জন্য এই প্রস্থে বৃদ্ধিকে আমরা প্রাথমিক বৃদ্ধি বলি না, আমরা বলি সেকেন্ডারি বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ বলি, অর্থাৎ পরবর্তীকালের বৃদ্ধি বলি। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, গাছের মূলকে দৈর্ঘ্যে বৃদ্ধি হতে সাহায্য করে কোন কলা? অ্যান্সার হবে তোমাদের অগ্রস্থ ভাজক কলা। কারণ আমরা জানি অগ্রস্থ ভাজক কলা যেমন কাণ্ডের অগ্রভাগে থাকে, এই পোর্শনে থাকে, তেমন মূলেরও তো অগ্রভাগে থাকে। এটা ধরো তোমাদের গ্রাউন্ড, ঠিক আছে, এটা ধরো তোমাদের মূল, তো মূলেরও তো অগ্রভাগে থাকে, এটা তোমাদের কাণ্ড, ঠিক আছে। একটু পাতা এঁকে দিলে তোমরা বেটার বুঝতে পারো। তো দেখো কাণ্ডের অগ্রভাগে যেমন থাকে তেমন মূলের অগ্রভাগে দুটো পোর্শনেই কিন্তু তোমাদের এপিক্যাল মেরিস্টেমকে পাওয়া যায়, রুট এপিক্যাল আর শুট এপিক্যাল। বারবার কেন কথাগুলোকে তোমাদের কানে ইনক্লুড করাচ্ছি, যাতে তোমাদের মাথায় একেবারে ঢুকে যায়, যেন আর রিভিশন দিতেও না হয়। রিভিশন দিলেও তো একেবারে ভালো, যেটা গলা পর্যন্ত গেছে সেটা টোটালি মাথায় উঠে যাবে। আর তোমাদের রিভিশন যদি নাও দাও কেউ, তাও তোমাদের দেখবে প্রশ্ন দেখলেই মনে পড়ে যাবে যে স্যার তো এটা বলেছিলেন বা দাদা এটা বলেছিল। ওকে, তো কী হবে? গাছের মূলকে দৈর্ঘ্য বাড়াতে হেল্প করে কে? অগ্রস্থ ভাজক কলা। দেখো কনফিউজ করার জন্য অগ্রস্থ জাইলেমও দেওয়া আছে, তা কিন্তু অ্যান্সার হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে। এবার তোমাদের অনেকে মনে হতে পারে স্যার প্রশ্নগুলো তো একদম ইজি প্রশ্ন, এমন প্রশ্ন কেন করাচ্ছে না? এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়া প্রশ্ন, আমি যে দিচ্ছি আমি যে করাচ্ছি তা কিন্তু নয়। তোমাদের মনে হচ্ছে ইজি কারণ তোমরা অলরেডি বেসিকটা পড়ে এসছো বা অনেকদিন ধরে হয়তো আমার ক্লাস ফলো করো বা এনসিইআরটি থেকে ভালো করে পড়েছো, এই তিনটে কারণই হতে পারে। কিন্তু যে শুধু এমসিকিউ বই ফলো করেছে, কোনো এমসিকিউ বই তুলে নাও, নর্মাল এমসিকিউ বই তুলে নাও, যে ফলো করেছে তার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সে কিন্তু কনফিউশন বোধ করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন কীভাবে রিপিট হচ্ছে। অগ্রস্থ ভাজক কলা নিচের কোনটির অগ্রে পাওয়া যায়? কাণ্ড এবং মূল, শাখা প্রশাখ এবং মূল, পাতা এবং মূল, কেবলমাত্র মূল। দেখো অ্যান্সার তোমাদের কোনটা হবে? কেবলমাত্র, মানে অনেকে ভুল করে কেবলমাত্র মূলে অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু তা কিন্তু অ্যান্সার হবে না। কাণ্ড এবং মূল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের। কাণ্ডেরও অগ্রভাগে পাওয়া যায়, মূলেরও অগ্রভাগে পাওয়া যায়। কাণ্ডের অগ্রভাগে পেলে আমরা তাকে বলি শুট এপিক্যাল, মূলের অগ্রভাগে পেলে আমরা তাকে বলি রুট এপিক্যাল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদে প্রাথমিক বৃদ্ধির জন্য দায়ী? আমি তোমাদের বলেছিলাম যে প্রাথমিক বৃদ্ধি একটু আগেও বলেছি, তবু আরেকবার রিপিট করিয়ে দিই, তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার ট্রাই তো করো, ঠিক আছে। প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথ, তো প্রাথমিক বৃদ্ধির জন্য দায়ী কোন দুটো কলা হয়? মধ্য এবং অগ্রভাজক কলা, ঠিক আছে। মধ্য মানে ইন্টারক্যালারি, অগ্র মানে হচ্ছে এপিক্যাল, ঠিক আছে। মধ্য এবং অগ্রভাজক কলা এই দুটো কলা তোমাদের কিন্তু প্রাইমারি বৃদ্ধির জন্য দায়ী হয়, যেখানে তোমাদের পরবর্তীকালে বৃদ্ধি বা পরবর্তী বৃদ্ধি, ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী বৃদ্ধি, পরবর্তী বৃদ্ধির জন্য কোন কলা দায়ী হয়? পার্শ্বভাজক কলা দায়ী হয়, ল্যাটেরাল মেরিস্টেম দায়ী হয়। সব ইংরাজিগুলো আমি আগেও লিখে দিয়েছি, এখানে যারা বেঙ্গলি স্টুডেন্ট আছে তাদের জন্যই মেনলি আমি ক্লাসটা করাই, সুতরাং খুব বেশি ইংরাজি বলছি না। মধ্য হচ্ছে ইন্টারক্যালারি, অগ্র হচ্ছে তোমাদের এপিক্যাল, পার্শ্ব হচ্ছে তোমাদের ল্যাটেরাল, পরবর্তী হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, প্রাথমিক বৃদ্ধি হচ্ছে তোমাদের প্রাইমারি গ্রোথ, ঠিক আছে। ইংরেজিগুলো আমি বলে দিলাম তোমাদের যাতে অসুবিধা হয়। তো অ্যান্সার আমাদের কী হবে? মধ্য এবং অগ্রভাজক কলা এখানে অ্যান্সার হবে। এটা কিন্তু এএলপিতে পড়া প্রশ্ন, 31/7/2018-তে শিফট 1-এ পড়া প্রশ্ন। চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো শিফটে পড়েছে আর এবং ইজি প্রশ্ন। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা, অ্যারেনকাইমা, এর মধ্যে মৃত স্থায়ী কলা কোনটা? দেখো আমরা জানি যে অ্যারেনকাইমা হচ্ছে প্যারেনকাইমে, তো প্যারেনকাইমা জীবিত মানে অ্যারেনকাইমাও জীবিত, কোলেনকাইমাও জীবিত, তাহলে অ্যান্সার হবে কোনটা? আমাদের স্ক্যারেনকাইমা অ্যান্সার হবে। এটা আমাদের মৃত স্থায়ী কলা, ঠিক আছে। এর মধ্যে লিগনিন থাকে প্রচুর পরিমাণে, আর কতবার বলবো বলো, এতক্ষণে তো মাথায় গিয়ে পেটে গিয়ে হজম হয়ে যাওয়ার কথা।
ঠিক আছে, দেখো কতগুলো শিফটের প্রশ্নটা পড়েছে, কিন্তু ইজি প্রশ্ন। তোমাদের কাছে ইজি লাগছে কেন? কারণ বেসিকটা তোমরা জানো তাই। ওকে, সবসময় মনে রাখবে চিত্র বা ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে তাহলে যত টাফ প্রশ্নই আসুক না কেন, যতই রেল ঘোরানোর চেষ্টা করুক না কেন, তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারবে। পরের প্রশ্ন চলো, বলো এগুলো কি একটা একটা প্রশ্ন মনে হচ্ছে তোমাদের সামনে? এ তো ফুঁ দিলে উড়ে যাওয়ার মতো প্রশ্ন। নিচের কোনটি কোষ বিভাজনে সক্ষম? সবাই জানি স্যার আমরা মেরিস্টেম হবে, অর্থাৎ কি মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম, মানে ভাজক কলা। ঠিক আছে, তো দিস ইজ দ্য অ্যান্সার, ভাজক কলা। যাদের বাংলা চাই তাদের জন্য একবার লিখে দিলাম। চলো পরের প্রশ্নে, এলপিতে পড়েছে এসব প্রশ্ন যদি এবার পড়ে তাহলে কী করবে তোমরা? জাস্ট টিক মারবে বেরিয়ে যাবে, টিক মারবে বেরিয়ে যাবে। তো এইটাই হওয়ার দরকার। কিন্তু জেনারেল সায়েন্স একটা জিনিস বলে দিই, একটু শুনে রাখো, রিজনিং এবং ম্যাথ তোমাদের পারফরমেন্স করার পরেই অ্যান্সারে পৌঁছাতে পারো, কিন্তু জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কি দেখবে, পারবে, টিক মারবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি নিউমেরিক্যালস না হয়, কারণ ফিজিক্সে নিউমেরিক্যালস আছে, সেখানে তো তোমাদের প্রথমে অঙ্কটাকে করতে হবে, অঙ্ক করাটা কি পারফরমেন্স বলছিলাম। তো জেনারেল সায়েন্সে কিন্তু এমন প্রশ্ন বেশি থাকে যেগুলোকে যদি পারো তো টিক মারো, অ্যান্সার দিয়ে বেরিয়ে যাও, নাহলে স্কিপ করে পরেরটায় যাও। টাইম ওয়েস্ট করবে না। জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে চেষ্টা করবে টাইমটাকে বাঁচাতে, যাতে সেইটাকে ইনভেস্ট করতে পারো কোথায়? রিজনিং এবং ম্যাথে কিন্তু। ওকে, পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, ইন্টারক্যালারি মেরিস্টেম বা মধ্যস্থ ভাজক কলা কোথায় পাওয়া যায়? আমরা জানি যে কাণ্ড এবং মূলের অগ্রভাগে, ঠিক আছে, কাণ্ড এবং মূল, ঠিক আছে, এদের যে অগ্রভাগ থাকে, ঠিক আছে, অগ্রভাগ, এই অগ্রভাগে কি পাওয়া যায়? অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায়, অগ্রভাজক কলা বা অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায়। ঠিক আছে, ভাজক কলা। আর আমরা এটাও জানি যে পাতার অগ্রভাগে কিন্তু এরকম কোনো কলা পাওয়া যায় না। ঠিক আছে, যদিও প্রাথমিক অবস্থায় পাতাও বাড়ে, তো সেখানেও কিন্তু আমরা জানি যে অগ্রভাজক কলা পাওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু পাতা সেভাবে বাড়ে না। পত্রবৃন্তের নিচে আমরা কিন্তু পাই ইন্টারক্যালারি মেরিস্টেম। যদি একটা গাছকে তুমি দেখো, ঠিক আছে, এই ধরো সাপোজ একটা পাতা, ঠিক আছে, এই ধরো সাপোজ একটা পাতা, এই হচ্ছে পাতা। এই পাতার ঠিক নিচে তুমি দেখবে এখানে কাক্ষিক মুকুল থাকে, আমরা সবাই জানি, একটু আগে তোমাদের এঁকে দেখিয়েছি এই জায়গাগুলোতে কাক্ষিক মুকুল থাকে। এবং এই পোর্শন, এই যে পোর্শন, এই যে মাঝখানে ইন্টার নোড যেটাকে আমরা বলি, দুটো নোডের মধ্যবর্তী অংশকে আমরা ইন্টার নোড বলি। একবার একটু দেখিয়ে দিই, দেখো এইটা হচ্ছে আমাদের নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এবং এই দুটো নোডের মাঝখান, এই যে এই কালো দাগ থেকে এই কালো দাগ পর্যন্ত এই যে মাঝখান, এই মাঝখান থেকে আমরা কি বলি? ইন্টার নোড বলি। এই ইন্টার নোডেই কিন্তু মূলত কি পাওয়া যায়? এই ইন্টারক্যালারি মেরিস্টেম পাওয়া যায়। অর্থাৎ পত্রবৃন্তের নিচের পোর্শনে কিন্তু এই ইন্টারক্যালারি মেরিস্টেম পাওয়া যায়। ঠিক আছে, প্রশ্নকে আরেকটু ভালো করে দিয়ে অপশানটাকে একটু ভালো করে রেল দিতে পারতো। যাই হোক, কেমন করে অপশানগুলো দিয়েছে একটু কনফিউজিং এখানে অপশানটা। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এই ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় পাওয়া যায়? পত্রবৃন্তের নিচে। কাক্ষিক মুকুল কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেমের পার্ট নয়, মনে রাখবে। কাক্ষিক মুকুল কিন্তু অ্যাক্সিলারি বার্ড বা কাক্ষিক মুকুল, এটা কিন্তু মেনলি কিন্তু পার্ট অফ দ্য এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলারই কিন্তু অংশ। ইনফ্যাক্ট ইন্টারক্যালারি মেরিস্টেমও কিন্তু অগ্রস্থ ভাজক কলারই অংশ, কারণ অগ্রস্থ ভাজক কলা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে যায় নিজের কিছু অংশ, যাতে পরবর্তীকালে যদি দরকার পড়ে তাহলে ওই অংশে যেন ওই অংশ দিয়েই কাজ মেটানো যায়। ঠিক আছে, গাছ খুব বুদ্ধিমান জীব। আমরা ভাবি গাছ এরকম দাঁড়িয়ে থাকে, ওদের কোনো মেকানিজম নেই, তা কিন্তু নয়। ধরো একটা ঘাস আছে, ওখানে তখন পড়াচ্ছিলাম তখনও বলেছি ঘাস আছে, সাপোজ ধরো ঘাসের একটা পার্ট গরুতে খেয়ে নিল, তখন কী হবে? আবার দেখবে যে পার্টটুকু আছে, তার মানে মাথার পোর্শনে অগ্রস্থ ভাজক করা থাকে, সেটা তো গেল উড়ে, সেটা তো আর নেই। তাহলে এই গাছটা বাড়বে কী করে? অর্থাৎ এই যে ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে, এরাই কিন্তু কী করে? আবার বেড়ে যায়, এবং এই বাড়ার ফলেই কিন্তু ঘাস আবার আগের মতো হয়ে যায়। ঠিক আছে, দেখবে ঘাসকে তুমি যতই কাটো না কেন, কচু গাছ দেখবে যতই কাটো না কেন, যেখান থেকে কাটবে সেখান থেকে আবার গজাবে। এটা এই কারণেই হয়, কারণ এদের ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে মারাত্মক পরিমাণে। এপিক্যাল মেরিস্টেম কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে, যখন গরুতে এই ঘাসটা খেয়ে যাচ্ছে বা তুমি কেটে ফেলছো তার উপরে পোর্শন, তখন এপিক্যাল মেরিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেম যেহেতু এখানে এখনও আছে, সে কী করে? সে ওই ঘাসটাকে বা ওই গাছটাকে আবার বাড়তে সাহায্য করে। এটাই হচ্ছে মেন কাজ ইন্টারক্যালারি মেরিস্টেমের। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা 3/10/2018 শিফট 3-তে পড়া প্রশ্ন। বলছে যে ভাজক কলা যখন তাদের বিভাজন ক্ষমতা হারায় এবং নির্দিষ্ট একটি কাজে লিপ্ত হয়, তখন তারা কি কলা হিসেবে তৈরি হয়, বা তারা কি তৈরি করে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, এইটা তোমাদের অ্যান্সার হবে। এবং এই ব্যাপারটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। মেরিস্টেম থেকেই কিন্তু পার্মানেন্ট টিস্যু তৈরি হয় ডিফারেন্সিয়েশন পদ্ধতির মাধ্যমে। ভাজক কলার কাজ হচ্ছে বিভাজিত হওয়া, কোষ বিভাজিত হওয়া, এবং একই টাইপের কোষ ওখানে থাকে, কিন্তু তারা যখন নির্দিষ্ট আকার বা আকৃতি পায়, এবং কেন পায়? কারণ তাদের কাজ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টের কথা বলছিলাম একটু আগে, তো সেটা কোন কলাতে পরিণত হয়? স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। চলো পরের প্রশ্নে। নিচের কোনটি একটি জটিল স্থায়ী কলার এক্সাম্পল, অর্থাৎ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু? কমপ্লেক্স
লিখেও দিই, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ততক্ষণ। পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কোনটা হবে তোমাদের? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ফ্লোয়েম হবে, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। জটিল স্থায়ী কলা, এগুলো সবই তোমাদের সিম্পল, এটা তোমাদের অ্যান্সার হবে তোমাদের, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, এমন একটা কলার নাম এখানে করতে বলা হয়েছে যার মধ্যে ডিফারেন্ট টাইপের কোষ তো থাকে কিন্তু তার কার্য এক। অ্যান্সার কোনটা হবে তোমাদের? জটিল টিস্যু বা জটিল স্থায়ী কলা, ঠিক আছে। এখানে জটিল টিস্যু বলতে জটিল স্থায়ী কলার কথাই কিন্তু বলতে বলা হয়েছে। জটিল স্থায়ী কলা তোমরা জানো যে যেমন জাইলেম, জাইলেমের একটা এক্সাম্পল দিয়ে বলি, জাইলেম, জাইলেমের মধ্যে আমরা জানি প্যারেনকাইমা থাকে, ঠিক আছে। জাইলেম প্যারেনকাইমা যেটা কিনা জীবিত, ঠিক আছে। কিন্তু জাইলেমের মধ্যেও তো আবার জাইলেম ফাইবারও থাকে, তাহলে জাইলেম ফাইবার তো মৃত, তাহলে জাইলেম ফাইবার কি প্যারেনকাইমা দিয়ে তৈরি? না, জাইলেম ফাইবার কিন্তু তৈরি মূলত স্ক্যারেনকাইমা দিয়ে, ঠিক আছে, স্ক্যারেনকাইমা দিয়ে তৈরি মূলত, এই জন্য এরা মৃত কিন্তু। ওকে, তো দেখতে পাচ্ছ জাইলেমের মধ্যে দুই প্রকারের কোষ পাওয়া গেল, ফ্লোয়েমের মধ্যেও তাই হয়, জাইলেমের মধ্যে দুই প্রকারের কোষ পাওয়া গেল, কিন্তু জাইলেমের কাজ কি পরিবর্তিত হলো? না, এরা যাই করুক না কেন এদের কাজ কিন্তু একটাই, জাইলেমের মূল কাজ কি? একটাই কাজ, সেটা কি? জলকে পরিবহন করা, ঠিক আছে। এই জন্য জাইলেম কিন্তু জটিল টিস্যু এই কারণেই বলা হয়, সরল মিলে জটিল তৈরি হচ্ছে। ওকে, দেখতে পেলে এরা সরল, এও সরল, এও সরল, কিন্তু এরা দুটো মিলে তৈরি হলো জাইলেম, এবং এরকমই কিন্তু ফ্লোয়েমেও দেখা যায়। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? জটিল টিস্যু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। যদি এখানে জাইলেম থাকতো জাইলেমও কিন্তু অ্যান্সার হতো, যদি এখানে ফ্লোয়েম থাকতো তাও অ্যান্সার হতো, যদি থাকতো জাইলেম এবং ফ্লোয়েম তাও কিন্তু অ্যান্সার হতো, কারণ জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা জটিল টিস্যু বলে থাকি, ঠিক আছে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন, নিচের কোন ধরনের কলায় পাতলা কোষ প্রাচীরযুক্ত ঘন সাইটোপ্লাজমযুক্ত এবং বড় নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়? তোমাদের একটু আগেও বলেছিলাম যে মেরিস্টেম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এখানে দেখো তোমাদের প্যারেনকাইমাও কিন্তু আছে, কিন্তু প্যারেনকাইমা কিন্তু অ্যান্সার হবে না, কারণ প্যারেনকাইমাতে কিন্তু কোষ গহ্বর যথেষ্ট পরিমাণে দেখা যায়, প্যারেনকাইমার কাজই হচ্ছে স্টোরেজ, ঠিক আছে। ওই জন্য কোষ গহ্বর দেখা যায় কিন্তু প্যারেনকাইমাতে, যেখানে মেরিস্টেমে কিন্তু কোষ গহ্বর দেখা যায় না, ওই জন্য মেরিস্টেম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এবং মেরিস্টেম থেকেই কিন্তু প্যারেনকাইমা তৈরি হচ্ছে, এবং প্যারেনকাইমা কোষগুলো বেশ জীবিত, সেই জন্য অনেকটাই মিল থাকে মেরিস্টেমের সঙ্গে প্যারেনকাইমার। মেরিস্টেম মানে ভাজক কলা, ভাজক কলার সাথে প্যারেনকাইমার যে কোষগুলো, মূলত মেরিস্টেম প্যারেনকাইমা দিয়েই তৈরি হয়, কিন্তু প্যারেনকাইমাকে যেহেতু স্থায়ী বলে ফেলছি সেহেতু মেরিস্টেম যে প্যারেনকাইমা তা কিন্তু নয় এক্স্যাক্টলি। দেখো কোনো একটা পার্ট থেকে যখন কোনো একটা জিনিস তৈরি হচ্ছে তখন সাদৃশ্য তো ডেফিনেটলি থাকবে, কিন্তু যখনই এ থেকে বি তৈরি হয়ে যাচ্ছে, এ আর বি এর মধ্যে সাদৃশ্য ডেফিনেটলি থাকবে, কিন্তু বিকে একটা নির্দিষ্ট কাজ দিয়ে দেওয়া হচ্ছে, বিকে একটা নির্দিষ্ট গঠন দিয়ে দেওয়া হচ্ছে, তখন বি একটু নির্দিষ্ট নামে মানে পরিচিত হয়ে যাচ্ছে, তখন আর বিকে আমরা এ বলছি না, এ এ বি বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনই মেরিস্টেম থেকে প্যারেনকাইমা তৈরি হয়, এবং ওই জন্য মেরিস্টেম এবং প্যারেনকাইমার মধ্যে মারাত্মক মিল থাকে, কিন্তু প্যারেনকাইমা ইজ প্যারেনকাইমা, মেরিস্টেম ইজ মেরিস্টেম, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারি অ্যান্সার কিন্তু আমাদের মেরিস্টেম হবে, কারণ মেরিস্টেমে কিন্তু কোনো কোষ গহ্বর থাকে না, কারণ মেরিস্টেমের কাজই হচ্ছে বিভাজিত হওয়া, খাদ্য সঞ্চয় করে রাখা ইত্যাদি কাজ যখনই ও করতে আরম্ভ করবে তখনই ও কিন্তু প্যারেনকাইমাতে পরিণত হয়ে যাচ্ছে, এই হচ্ছে স্লাইট ডিফারেন্স, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? মেরিস্টেম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্নগুলোতে আলোচনা কেন করতে হয়? কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কী করে, কনফিউজড হয়ে যায়, স্যার আপনি এটা বললেন, আপনি ওটা বললেন, তাহলে এটা কেন হবে না, ঠিক আছে। দেখবে আমি এত কথা বলছি তা সত্ত্বেও আমি জানি কমেন্টে এটা নিয়ে আমার হয়তো প্রশ্ন আসবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কিন্তু এখানে মেরিস্টেম হবে, কেন হবে বারবার বলে দিলাম। চল পরের প্রশ্ন, একদম ইজি প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে তোমাদের 12/11/2018 শিফট 1-এ, বলেছে উদ্ভিদের দেহে যে মূলত দুই প্রকারের কলা দেখা যায় সেগুলো কী কী, সেটাই তোমাদের বলতে বলা হয়েছে। আমরা জানি যে মূলত দুই প্রকারের কলা দেখা যায়, এক হচ্ছে ভাজক কলা, দুই হচ্ছে স্থায়ী কলা, ঠিক আছে। স্থায়ী কলারই কিন্তু ভাগ হয় সরল স্থায়ী এবং জটিল স্থায়ী, সো অ্যান্সার তোমাদের কিন্তু হবে ভাজক কলা এবং স্থায়ী কলা, মেরিস্টেম এবং পার্মানেন্ট টিস্যু, এইটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এবং দেখো অপশানগুলো কেমন কনফিউজিং অপশান, এই জন্য কনফিউজড হবে না, যখন ক্লিক করবে জানা প্রশ্ন কিন্তু ক্লিক করার জন্য ভুল হয়ে আসে, ঠিক আছে, ওই জন্য অ্যান্সার কিন্তু সি এখানে হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, যখন আমি তোমাদের স্ক্ল্যারেনকাইমা করাচ্ছিলাম তখন আমি নারকেলের কথা বলেও ছিলাম, দেখো সেখান থেকে প্রশ্ন এসছে, এটা 12/10/2018 প্রশ্ন, শিফট 3 এর প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। নারকেলের যে শক্ত তন্তুর মতো অংশ হয় সেটা কি? অ্যাকচুয়ালি এই ধরনের লাইন এনসিইআরটিতে লেখাও আছে, অ্যান্সার কী হবে তোমাদের? স্ক্ল্যারেনকাইমা, কারণ শক্ত তন্তুর মতো যে অংশগুলোকে দেখি সেটা হচ্ছে মৃত, এবং সেটা অত্যন্ত শক্ত, আর অত্যন্ত শক্ত মানে সেটা মৃত, আর মৃত মানে সেটা ডেফিনেটলি স্ক্ল্যারেনকাইমা হবে। ওকে, চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন, জাইলেমে কোনটা পাওয়া যায় না? দেখো আমরা জানি যে জাইলেমে ট্রাকিট পাওয়া যায়, জাইলেম কী কী পাওয়া যায় বলো? জাইলেমে ট্রাকিট পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া গেল ট্রাকিট, তার সঙ্গে কী পাওয়া যায়? আমরা জানি যে ফাইবার পাওয়া যায়, যেটাও মৃত, ট্রাকিটও মৃত,
ভেসেল পাওয়া যায়, আর আমরা কি জানি যে প্যারেনকাইমা পাওয়া যায়, যেটা আমাদের জীবিত। ঠিক আছে, প্যারেনকাইমা মাত্রই জীবিত হবে, জাইলেমে প্যারেনকাইমা ছাড়া বাকি যা সব মৃত। ঠিক আছে, পাওয়া যায় না কি, সিপ টিউব পাওয়া যায় না। সিপ টিউব কার পার্ট, ফ্লোয়েমের পার্ট। সিপ টিউব, শিপ নল, এগুলো কার পার্ট, সিপ টিউবকেই শিপ নল বলা হয়, ফ্লোয়েমের পার্ট। ঠিক আছে, তো ফ্লোয়েমের অংশ বললে এটা হতো, জাইলেমের অংশ এটা নয়, বাকিগুলো সব জাইলেমের পার্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, গাছের সালোক সংশ্লেষকারী অংশ থেকে বিভিন্ন পদার্থ উভয় দিকে পরিবাহিত হয় ড্যাশের মাধ্যমে। দেখো এখানে উভয় দিকে রয়েছে, ইন বোথ ডিরেকশন। আর বলেছে গাছের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটা, পাতা। তবে পাতাই যে গাছের একমাত্র সালোক সংশ্লেষকারী অংশ তা কিন্তু নয়, গাছের যে অংশে সবুজ পাওয়া যায়, যেমন গাছের কাণ্ডও কিন্তু সবুজ হয় অনেকাংশে, সেটাও কিন্তু সালোক সংশ্লেষকারী অংশ। শুধু তাই নয়, যেমন ডাবের উপরিপোষণ কি দেখো, কাঁচা যে ডাব হয় তার উপরিপোষণ কি দেখো, সবুজ হয়, ওটাও কিন্তু সালোক সংশ্লেষকারী অংশ। শুধু তাই নয়, পাতার যে বৃন্ত থাকে, পত্রবৃন্ত, সেটাও কিন্তু সবুজ হয়, ওটাও কিন্তু সালোক সংশ্লেষকারী অংশ। ঠিক আছে, অর্থাৎ যেখানে যেখানে সবুজ পাবে সেটা কিন্তু সালোক সংশ্লেষকারী অংশ। মূলত গাছের সালোক সংশ্লেষকারী বা ফটোসিনথেটিক অর্গান কোনটা, পাতা, লিফ। তো লিফ থেকে বিভিন্ন অংশে খাদ্য আপেও যায়, ডাউনেও যায়, কিসের মাধ্যমে যায়, ফ্লোয়েমের মাধ্যমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অংশ, সরি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, দেখো এটা তোমাদের ভিত্তিকলা নয় এখানে অ্যান্সার, ফ্লোয়েম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জাইলেম আর ফ্লোয়েম উভয় কিন্তু অ্যান্সার হবে না, জাইলেম কিন্তু জল হয় এবং এটা ওয়ান ডাইরেকশানে যায়, ফ্লোয়েম কিন্তু বোথ ডাইরেকশান, উভয় দিকে কিন্তু পরিবাহিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। কতবার বলবো বলো আর কতবার পড়েছে, দেখো এই তিনটে দাগেই এই ব্যাপারটার উপরই প্রশ্ন ছিল। ঠিক আছে, তো গাছের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি কিসের জন্য, কোলেন কাইমার জন্য হয়। ঠিক আছে, আর কোলেন কাইমাতে মূলত কি থাকে, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, তার সঙ্গে কি থাকে, পেকটিন থাকে। ঠিক আছে, পেকটিনটা মনে রাখবে, পেকটিন ইজ ফর কোলেন কাইমা, স্ক্যারেন কাইমার জন্য লিগনিন, আর অন্য যেগুলো আছে মানে প্যারেনকাইমের জন্য আমরা কি বলি, সেটাকে আমরা বলি সেলুলোজ এবং হেমিসেলুলোজ, মেনলি সেলুলোজ। ঠিক আছে, তো পেকটিন কোলেনকাইমাতে পাওয়া যায়, ইলংগেটেড হয়, লম্বা লম্বা হয় এর কোষগুলো, এবং এর কোষের কোনায় কিন্তু এই পেকটিন জমতে দেখা যায়, এবং এদের কোষগুলোর মধ্যে কিন্তু কোনো ফাঁকা স্থান থাকে না, এবং এদের মধ্যে কিন্তু কোলেনকাইমার কিন্তু মূল যেটা কাজ সেটা হচ্ছে নমনীয়তা অর্থাৎ ফ্লেক্সিবিলিটি দেওয়া। ফলে কোলেনকাইমার মধ্যে কিন্তু ভ্যাকুউলও কিন্তু কম পাওয়া যায়, এবং এদের যে লুমেন যেহেতু মোটা হয়ে যায় কোষপ্রাচীর, এই যে লুমেনও কিন্তু একটু ছোট হয়ে আসে। ঠিক আছে, তবে এরা জীবিত, এটা কিন্তু জীবিত, এটা কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কারা জীবিত, প্যারেনকাইমা কোলেনকাইমা জীবিত, যেখানে স্ক্যারেনকাইমা হচ্ছে মৃত। চলো পরের প্রশ্ন। মরু উদ্ভিদের এপিডার্মিসে যে মোটা মোমের আস্তরণ থাকে সেটা কিন্তু কিউটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, কিউটিকালও বলা হয়, এটাকে কিউটিকালও বলা হয়, কিউটিকাল। তো এই দুটো থাকার মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে, তো অ্যান্সার তোমরা করবে কিউটিন। ঠিক আছে, দেখো লিগনিন আর পেকটিন আর সেলুলোজ এবং কিউটিনের মধ্যে কিন্তু গুলিয়ে যায়। কিউটিন হচ্ছে বা কিউটিকাল হচ্ছে মোমের মতো অংশ, মোম যেরকম থাকে, মেনলি কি হয়, মরু উদ্ভিদে জল যদি বেশি বাইরে বেরিয়ে যায়, বাষ্পমোচন যদি বেশি হয়, এমনিতে মরু অঞ্চল জল পাওয়াই দায়, তারপর যদি জল শরীর থেকে বেশি বেরিয়ে যায় তাহলে প্রবলেম হবে। ঠিক আছে, গাছের তো ডিহাইড্রেটেড হয়ে যাবে, গাছ মরে যাবে তার ফলে, ফলে শরীরে জল সঞ্চিত করে রাখার প্রয়োজন হয়, এবং এই কারণে কিন্তু এই ব্যাপারটা বেশি মরু উদ্ভিদে দেখা যায়। কিউটিকাল বা কিউটিন এপিডার্মিস মানে একদম গাছের যে উপরি স্তর তার উপরে আরেকটা স্তর তৈরি হয় যেটা মোমের আস্তরণের মতো থাকে, যার ফলে জল বাইরে আসতে পারে না দেহ থেকে। ঠিক আছে, এটা কেন হয়, এই কিউটিনের কারণে কিন্তু এটা হয়, এবং কিউটিনের আস্তরণ থাকে। চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এতে কিছু ইনফরমেশান তোমাদের দেবো যেটা আগে আমি বলিনি। গাছের বাইরে সুরক্ষা প্রদানকারী স্তরকে কি বলা হয়, সেটাকে বলা হয় বার্ক। কি বলা হয় তোমাদের, বার্ক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা জিনিস দেখো, এইখানে দেখো তোমাদের কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এই যে স্যাপ রয়েছে না, স্যাপ অ্যাকচুয়ালি এক প্রকারের উড, এবং এটা কিন্তু এই যে দেখো এখানে রয়েছে তোমাদের স্যাপ, এই স্যাপ কিন্তু তোমাদের জীবিত। আর এই যে হার্টউড বলা হয়, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে, হার্ট আমাদের শরীরের কেন্দ্রে অবস্থান করে, সেরকমই গাছের কেন্দ্রে অবস্থানকারী যে উড বা কাঠ তাকে আমরা বলি হার্টউড। আর এটা কিন্তু তোমাদের মৃত হয়, এটাও বলে দিই, এটা কিন্তু তোমাদের মৃত হয়, আর এটা কিন্তু তোমাদের জীবিত হয়। ঠিক আছে, এখানে আমি জীবিত লিখেছি, দেখতে পাচ্ছ আশা করি, এটা তোমাদের জীবিত হয়, স্যাপউড কিন্তু তোমাদের জীবিত হয়, আর হার্টউড কিন্তু তোমাদের মৃত হয়। তো এই যে চিত্র, এটা একটু মনে রাখবে, এখানে কিন্তু জাইলেম এবং ফ্লোয়েমের যে মৃত অংশগুলো থাকে সেগুলো জমেই কিন্তু এই হার্টউড তৈরি হয়। হার্টউডের একটু ভিতর দিকে গেলে তুমি পিথ পাবে। ঠিক আছে, আর একটু ভিতর দিকে যদি তুমি যাবে, সার্কেলটার একটা পোর্শন আমি দেখিয়েছি, যদি একটু ভিতর দিকে যাও তুমি পাবে পিথ। আর এই স্যাপউডের ওপরে থাকে ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়ামের ওপরে থাকে তোমাদের বার্ক। বার্ক মানে হচ্ছে গাছের ছাল মেনলি, তো বুঝতেই পারছো, এটা তোমরা বলতে পারো ছাল।
ঠিক আছে, গাছের ছাল। তো গাছের ছালই কিন্তু সুরক্ষা প্রদান করে। বিভিন্ন রকম ইনফেকশান হতে পারে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল আক্রমণ হতে পারে, সেগুলো থেকে গাছকে রক্ষা করে কে? গাছের বার্ক বা ছাল। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের এটা হবে। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমাদের ছিল আজকে যা করালাম। ভিডিওর একদম সামনে কিন্তু তোমাদের আমি বেসিকটা আলোচনা করেছি, সেগুলো কিন্তু ভালো করে প্লিজ করো, নইলে কিন্তু প্রবলেম হবে, কারণ আরও অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে ঘুরিয়ে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ।